আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন চাষা। চাষার পাশাপাশি আমাদের একটা ছোটোখাটো আমের বাগান আছে। সৃজনে আমার বাবা ওই বাগান থেকে অনেক টাকার আম বিক্রি করতে পারতেন। বিশেষ করে সৃজনে যে টাকার আম বাবা বাজারে বিক্রি করতেন তাই দিয়ে আমাদের পুরো বছরটা কেটে যেত। ছোটবেলা থেকেই পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখে আমার দিনগুলো কাটে। এরকম করতে করতে মোটামুটি আমি একটু বড় হই এবং বড় হওয়ার পরে আমাকে আমাদের স্কুলে আমার আব্বু ভর্তি করায়। তো আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তাই সবাই আমাকে হাফ লেডিস বলে ডাকতো। হাফ লেডিস বলতো এই কারণে যে আমি দেখতে শুনতে অনেকটা মেয়েলি স্বভাবের ছিলাম। অনেক ছেলেরা আছে না, যে তারা ছেলে হওয়ার পরেও একটু মেয়েলি স্বভাবের থাকে, কথাবার্তা কিছু মেয়েদের মতো বলে এবং হাঁটার চলন বলন কিছুটা মেয়েদের মতো। তো প্রাইমারি স্কুলে আমি যখন পড়তাম সবাই আমাকে হাফ লেডিস বলে ডাকতো। আমাকে বলতো হাফ লেডিস তানিয়া, মানে আমার নাম ছিল তানিম কিন্তু আমার বলতো তানিয়া, বলে হাফ লেডিস তানিয়া, এরকম করে আমাকে বলতো। এরকম করতে করতে একটা সময় আমি প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করে আমি হাই স্কুলে উঠি এবং হাই স্কুল ওঠার পরেও আমাকে সবাই তানিয়া বলে ডাকতো। আমার নাম ছিল তানিম কিন্তু বলতো তানিয়া। হাই স্কুলে পড়াশোনা করা অবস্থায় আমার তখন অনেকটা লজ্জা লাগতো যে সবাই আমাকে তানিয়া বলে ডাকে এবং এই নিয়ে আমি আমার পরিবারের কাছে অনেকটা বিচার দিই এবং বিচার দিলে পরে আমার পরিবার স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকের কাছে এটার জন্য বিচারও দেয়। তো বিচার দিলে পরে স্যারেরা কয়জনকে মানা করবে বা কয়জনকে বলবে, যেই আমাকে দেখে সেই আমাকে বলে আমি তানিয়া, আমারে বলে তানিয়া বলে ডাকে বা সবাই এরকম করে আমাকে বলতো। এমন করতে করতে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি। ক্লাস 8-এর বছর আমার এক ক্লাসমেট ছিল, নাম ছিল জসিম। তো জসিম কী করে, মানে একদিন দুপুরবেলা দুপুরবেলা জসিম বলতেছে ওর পেট ব্যথা করে ও বাড়ি চলে যাবে। তো তখনও বলে কি দরখাস্ত লেখে, আমি সব বসে থেকে ক্লাসরুমে, তো আমি সব বসা অবস্থায় ও তখন দরখাস্ত লেখে এবং দরখাস্ত লিখে তখনও দরখাস্ত প্রধান শিক্ষকের কাছে জমা দেয়। তো প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত জমা দিলে পরে ওরা তখন স্যারের ছুটি দিয়ে দেয়। তো স্যার যখন ওরা ছুটি দেয়, ছুটি দিলে পরে ও তখনও চলে যাবে, বইটা সব কিছু রেডি করছে, ও চলে যাবে বাড়িতে। তো জসিম যখন চলে যাচ্ছে, তো জসিমের দিকে তাকে আমারও না বাড়ি যেতে ইচ্ছে করতেছে। জসিম আমাদের নিজের বাড়িরই ছেলে ছিল, আমাদের একই বাড়ি ছিল। তো ও যখন বাড়িতে চলে যাবে তাহলে আমারও না বাড়িতে যেতে ইচ্ছে করতেছে। এখন আমিও যদি দরখাস্ত লিখি ছুটির জন্য, তা স্যার তো আর আমার জীবনেও ছুটি দেবে না। স্যারে ভাববে যে আমরা দুজন মিলে প্ল্যানিং করছি কোথাও যাব অথবা স্কুল ফাঁকি দিব, এই জন্য আমরা দুজন মিলে ছুটি নিব। এইটা মনে করে তো স্যার আর আমাকে ছুটি দেবে না। আমি তখন বিষয়টাতে শিওর হয়ে গেলাম যে আমি তো ছুটি চাইলেও ছুটি পাবো না। তাই আমি জসিমকে বলবো, জসিম তোর সাথে আমার নিয়ে যা, আমার ভালো লাগতেছে না, আমি আজকে ক্লাস করবো না, আমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না, আমি আজকে ক্লাস করবো না জসিম, তুই আমার সাথে নিয়ে চলে যা, আমার সাথে নিয়ে যা। ও তখন আমার বলতেছে যে না, আমি এভাবে নিতে পারবো না, বা যেহেতু আমরা তুই যদি এখন আমার সাথে চলে যাস তাহলে স্যাররা অনেক সন্দেহ করবে, স্যাররা অনেক মাইন্ড করবে, তা তুই আমার সাথে যাইস না। আমি বললাম দেখ বন্ধু, আমার না ভালো লাগতেছে না, তুই চলে যাবি, আমি একা একা থাকবো, আমার ভালো লাগে না, আমি চলে যাবো, আমি তোর সাথে যাবো। এমন করে আমি তখন জোর জবরদস্তি করে ক্লাসরুম থেকে বইটা নিয়ে বেরিয়ে গেছি ওর সাথে। ও আমার বলে আরে তুই যাইস না, আমি তাও ওর সাথে তখন চলে গেছি। যা পরের দিনে হবে, পরের দিনে স্যার যদি বিচার করে নাহলে স্যার আমার একটু মারবে, এইটুকুই, মাইর খাবো, তাতে কি হয়েছে। তারপরেও আমি জসিমের সাথে চলে যাব। এই বলে আমি তখন করলাম স্কুল থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে দুজনেই 2 বন্ধু, তখন ক্লাস 8-এ পড়তাম, তো হাইটে একসাথে স্কুল যেতাম, আবার হাইটে একসাথে স্কুল থেকে আসতাম। এরকম করে করে আমরা তখন হাইটে স্কুল থেকে বাড়ির দিকে আসতেছি, তখন একেবারে পড়ন্ত দুপুর, আপনার লাঞ্চের সময়, তো পড়ন্ত দুপুরবেলা। পরে আস্তে আস্তে আমাদের বাড়িতে আসার আগে নিমাইতলা বলে একটা জায়গা আছে। তো নিমাইতলার ওই জায়গাটা দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে হবে। এই নিমাইতলা জায়গাটা একটু জায়গার সম্বন্ধে একটু বলে রাখি, এই জায়গাটা একটু ভয়ঙ্কর টাইপের একটা জায়গা। মানুষ দিনের বেলাও এই জায়গার মধ্যে খুব বেশি একটা আসে না, সবাই অনেক ভয় পায়, একটু ঘন জঙ্গলে ঘেরা এবং এই জায়গাটাই মোটামুটি একটু জিনদের দখলে। মানুষ এরকম করে বলে যে জায়গাটা জিনের দখলে। তো ওই জায়গা দিয়ে তখন আমি আর আমার বন্ধু জসিম তখন হেঁটে যাচ্ছিলাম। তো নিমাইতলার কাছাকাছি আসার পরে ওইটাতে একটু বন ছিল, বনের মতো ছিল। তার ভিতরের দিকে কেমন করে জানি ওই সময় কাঁঠালের সময় ছিল, গ্রীষ্মের সময় ছিল। পরে দুপুরবেলা ছিল, জসিম আমারে বলতেছে যে দোস্ত মনে হয় ভিতরে কাঁঠাল পাকছে, তা কাঁঠাল পাকার গন্ধ আমি পাইতেছি।
আমি বললাম, ধুরু বেটা, বাদ দে তো, কাঁঠাল পাকলে পাকছে, তাই এই দুপুরবেলা ওইদিকে যাওয়া ঠিক হবে না। নিমাইতলা জায়গাটা ভালো না। আমরা যখন স্কুলে আসি সবাই, আমার বাবা মা সবাই বলে দেয় যাতে নিমাইতলা দিয়ে না যাই, অন্য দিক দিয়ে ঘুরে যাই, কিন্তু আমরা সবসময় নিমাইতলা দিয়েই যাইতাম। তাই আমি বললাম যে না, এখন দুপুরবেলা ওইদিকে যাওয়াটা ঠিক হবে না, তুই দিকে যাইস না, বাদ দে, চল আমরা বাসায় যাইগা, আমাদের বাড়িতেও তো কাঁঠাল আছে, ওইখান থেকে পাকলে দুইজনে মিলে কাঁঠাল খাবনি। ও আমার বলে, ধুরু বেটা, বনের মধ্যে কাঁঠাল পাকছে, তা খামু, সমস্যা কি? এই বলো তখন বনের দিকে ঢুকতেছে। তাই আমি বললাম যে তুই বনে ঢুকিস না, তুই বনে ঢুকিস না। ও আমার কোনো কথা শুনলো না, না শুনেও তখন বনের দিকে ঢুকে গেল, মানে নিমাইতলার জঙ্গলের দিকে তখন ঢুকে গেল। আমি তখন ওখানে দাঁড়াই আছি, আমি আর জঙ্গলে ঢুকি না, আমার ভয় লাগে। তা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াই আছি, ও না আর জঙ্গল থেকে বের হয় না। যখন জঙ্গল থেকে বের হচ্ছে না, তখন চিন্তা করতেছি, কিরে এত টাইম হয়ে গেল, ও বের হচ্ছে না কেন, ও জঙ্গলের ভিতরে করেটা কি? আমারও না তখন শরীরটা অনেক চমচম করতেছিল, একটা ভয় লাগতেছিল যে কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল ও জঙ্গল থেকে বের হয় না। আর এরই মাঝে হচ্ছে আকাশে মেঘ করছে এবং আকাশটাও একটু অন্ধকারচ্ছন্ন হয়ে আসতেছে, কিছুটা অন্ধকার জমে গেছে। আমি তখন চিন্তা করলাম যে আর যাই হোক, আমি এখানে থাকবো না। আমি যদি এখানে থাকি তাহলে ওই জসিমের সাথে সাথে আমিও মারা পড়বো। তা আমি তখন করলাম কি, ওইখান থেকে হাঁটতে হাঁটতে মোটামুটি একটু তাড়াতাড়ি হেঁটে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আমার আম্মা বলে, কিরে তুই স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি? আর আমার শরীর ভালো লাগে না, আমি এই জন্য চলে আসছি। পরে ঘরের মধ্যে বইটা রেখা, শার্টটা খুলে গেঞ্জিটা গায়ে দিয়া দৌড়েয়া জসিমদের বাড়িতে গেছি। ওই সময় যাওয়ার পরে দেখি যে জসিমের বাবা উঠানের মধ্যে কি জানি করতেছে, মানে ওরা তো কৃষি কাজ করতো, তা জমির কি জানি কি করতেছে, মানে জমির আইল দেওয়ার জন্য ওরকম কাজ করতেছে। তা ওইখানে আমি তখন গেছি, যা বললাম যে কাকা, এমন এমন ঘটনা, জসিম আর আমি তো একসাথে আসতেছিলাম, এখন জসিম ওই নিমাইতলা জঙ্গলের মধ্যে ঢুকছে, এরপর আর বের হয় না। এইটা বলার পরে ওর বাবা বলতেছে, ওই যে নিমাইতলার জঙ্গল দিয়ে তোরা আসলি কেন, ওই দিক দিয়ে আসলি কেন? আমি বললাম, কাকা ওই দিক থেকে তো আসতেছিলাম, এখন তো জঙ্গলের ভিতরে ঢুকছে। বলে, জঙ্গলের ভিতরে ঢুকলো কে? আমি বললাম, ভিতর থেকে ও কাঁঠালের গন্ধ পাচ্ছিল, তাই কাঁঠাল আনার জন্য ভিতরে ঢুকছে। অনেকক্ষণ পর্যন্ত আমি ওখানে দাঁড়াইছিলাম, কিন্তু ও আর বের হয় নাই, এবং ও যখন বের হয় নাই আমি যখন চলে আসছি। পরে ওর বাবা আমারে বলে, ওরে আমি ভালো করে কাঁঠাল খাওয়াবো, এই বলে একটা লাঠি নিয়ে উনি আমার সাথে রওনা দিল। পিছন থেকেই জসিমের মা বলতেছে, খবরদার পোলার গায়ে একটা হাতও তুইল না, ছেলেটারে মাইরো না, সাওয়ালটারে মাইরো না, এরকম বলতেছে। তখন কি করলো, জসিমের বাবা আমার সাথে ওইদিকে গেল। ওইদিকে যাওয়ার পরে আমি তখন আমার বলে, তুই জঙ্গলের ভিতরে, আমি জঙ্গলের ভিতরে যাই না। উনি আমার বলে, ধুর বেটা, আমার সাথে গেলে তোর কি হবে, কিচ্ছু হবে না, আয় আমার সাথে। এই বলে উনি তখন আমাকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গেল। ওনার সাথে আমি তখন জঙ্গলের ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখলাম কাঁঠাল গাছের নিচে আপনার জসিম বসে আছে, একেবারে মুখটা কালো করে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে বসে আছে। জসিমের বাবা তখন বলতেছে যে, কি রে বসে আছোস কেন? ওই তখন জসিমের বাবার দিকে বড় বড় চোখ করে তাকায় বলতেছে, জসিম তখন তার বাবার দিকে বড় বড় চোখ করে তাকায় বলতেছে, এই তুই এখানে আসলি কেন, যা এখান থেকে, আমাকে বিরক্ত করিস না, এখান থেকে যা। এটা বলার পরে জসিমের বাবা তখন বুঝে যায়। জসিমের বাবা তখন আমার বলতেছে যে, একটা কাজ কর তানিম, তুই বাড়ির দিকে যা, বাড়ির দিকে গিয়ে ওই নাজিম ফকিরে ডাক দে, ফকিরে এখানে নিয়ে আয়। আমাদের এলাকায় যে একজন ফকির আছে, উনি একটু দরবেশ টাইপের, উনি অনেক মানুষের শরীর বন্ধ, গা বন্ধ, এরকম কাজ করে। উনি আবার অনেক যে বয়স্ক তাও না, মোটামুটি মিডিয়াম বয়সের লোক। তা জসিমের আব্বু আমার বলতেছে যে, যা তানিম, ওনারা ডাইকে নিয়ে আয়। আমি তখন বললাম, কাকা আমি একা একা যাইতে পারবো না, আমার ভয় লাগতেছে, আমি একা একা যাইতে পারবো না, আপনি সহ চলেন। পরে আমার বলে, আমি সহ যদি যাই, এই হারামজাদাদের যদি জিনে এখানে মাইরা ফেলায়, ওর তো জিনে ধরে রাখছে, ওর তো জিনে ধরে ফেলছে। পরে আমি বললাম, কাকা আমি যাইতে পারবো না একা একা, আমার ভয় লাগে। পরে উনি আমার বলে, এত বড় বেটা হইছিস, তোর ভয় লাগে? এই জন্যই তো মানুষ তোরে লেডিস বলে। মানুষ যে তোরে লেডিস বলে তা এমনি এমনিও বলে না, ঠিকই আছে, তোর চলাফেরা, কথাবার্তা, তোর ভিতরে ভয় সব লেডিসের মতো। এই কথা বললে উনি তখন জসিমে বলতেছে, জসিম বাড়ি চল। জসিম তখন বলতেছে, আমি বাড়ি যাবো মানে? আপনি কি, আর আপনি আমাকে জসিম করে ডাকতেছেন কেন, আমার নাম কি জসিম নাকি? পরে ওর বাবা বলে, তোরা এখন পিটাইয়া তোর ভূত নামে ফেলবো, তোর ভূত আমি ছাড়বো, স্কুল থেকে আসলি কেন, চল। জসিম বলে, আমি যাবো না, আপনি আমার নিতে পারবেন না, বেশি কথা বললে আমি আপনার ক্ষতি করবো। এবার জসিমের বাবা জসিমরে ধরলো, জসিমের গায়ে এত শক্তি, ওর বাবা কিন্তু অনেক লম্বা টম্বা, অনেক শক্তিমান একজন লোক। জসিম কি করে ওর বাবারে ফালাই দেয়, ওর বাবারেও পারতেছে না যে ধাক্কায় ফালাই দিব, ওর বাবা ওরে ধরে রাখতে পারতেছে না। আমি সব পরে জসিমরে ধরলাম, ধৈরা কোনো রকমে টাইনা হেসরা বাড়ি পর্যন্ত আসছি। আনার পরে বাড়ির মধ্যে একটা গাছের সাথে ওরা তখন বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পরে ওর বাবা তখন করলো করে ফকিরে নিয়ে আসলো। ফকিরে আনার পরে ফকির তখন কবিরাজ তখন আসছে, আইসা দেখলো যে ওরে জিনে ধরছে।
কবিরাজ তখন জিন ছুটাইলো এবং তখন বুঝতে পারে যে একটা পরীতে ওকে ধরছে, এটা একটা পরী ছিল। এবং যতভাবেই হচ্ছে ওই পরীটাকে ছুটাইলো, ছুটানোর পরে মানে ওর কাছ থেকে ছাড়াইলো, ছাড়ানোর পরে পরীটার সাথে কিন্তু অনেক ঘটনা আছে। ওই কবিরাজ পরীর সাথে অনেক কথাবার্তা বলে, কেন ধরছে, কি কারণে ধরছে। পরী বলতেছিল আমি এখানে রেস্ট করতেছি গাছের ঢালে বসে বসে বিশ্রাম নিচ্ছিলাম, ও গাছের ঢাল নাড়া দিয়ে আমাকে ওই গাছ থেকে ফেলে দেয়, এবং গাছ থেকে ফেলে দিয়ে আমি ব্যথা পাই, আমি এই জন্য ওরে আমি ধরছি, এই জন্য আমি ওরে ধরছি। তাই যাই হোক, ওরে তাবিজ টাবিজ দিয়া কোনো রকম পরে ওর কাছ থেকে বিদায় করে। এবং এরপরে জসিমার 5-6 দিনের মতো স্কুলে যায় না, ওই স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এরপরে আমি প্রতিনিয়ত স্কুলে যাইতাম, তো স্কুলে যাইতাম, স্কুল থেকে আসতাম, এরকম করতে করতে অনেক দিন কেটে গেল। একদিন হঠাৎ করে জসিমকে আর পাওয়া যাচ্ছে না, জসিমকে আর পাওয়া যাচ্ছে না। তারপরে হুজুর, কবিরাজ, তান্ত্রিকদের কাছে গেলে পরে ওনারা বলতেছে জসিমকে নাকি পরীতে ধরে নিয়ে গেছে, মানে পরী নাকি জসিমকে নিয়ে চলে গেছে। প্রায় 1 মাসের মতো জসিমের কোনো সন্ধান পাওয়া যায় নাই। 1 মাস জসিম কোথায় ছিল, কোন জায়গায় ছিল, এর কোনো সন্ধান কেউ বলতে পারে না। মাসখানেক পর ওর বাবা কেমনে কেমনে কবিরাজ টবিরাজ ধরে বহু কষ্টের পরে জসিমকে তখন আবার বাড়িতে নিয়ে আসে। এবার বাড়িতে আনার পরে জসিমের ওই সময় পড়াশোনা বন্ধ। জসিম তখন সময় পাইলে ওই নিমতলায় গিয়ে বসে থাকে, মানে নিমের তলায় গিয়ে বসে থাকে, ওইখানে বসে থেকে ও সবসময় ভালো ভালো খাবার খায়। ওরে আমি ওর মুখ থেকে গন্ধ পাই, মাংসের গন্ধ পাই। কিরে, তুই কি মাংস দিয়ে ভাত খাইছস? বলো হ, আমি জঙ্গলের ভিতরে ঢুকছি, মাংস দিয়ে ভাত খাইছি, আমার একটা পরী ভাত দিছে, একটা পরী আমারে ভালোবাসে। তাহলে পরীটা দেখতে এত সুন্দর, ও আমারে বলে এত সুন্দর চেহারা, ওই আমারে ভাত দেয়, তরকারি দেয়, আমারে ও ফল ফ্রুট দেয়, আমি খাই, ওই আমারে টাকা পয়সা দেয়, এগুলো আমারে বলতো, মানে জসিম আমারে বলতো। তখন থেকে না মনের মাঝে একটা জিনিস লালন করতেছে, ইস যদি আমার সাথে একটা পরী থাকতো, এবং পরী যেমন করে ওরে খাওয়ায়, ওরে টাকা পয়সা দেয়, যদি আমার এরকম একটা থাকতো। এরকম করে ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি, এবং 9-এ ওঠার পরে ওই আমারে তানিয়া 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 এগুলো বলতে বলতে একদিন হলো কি, একটা মেয়ের আমার ভাল লাগে আমার স্কুলে। তাই যে মেয়েটারে ভাল লাগে আমি তখন মেয়েটারে প্রেমের প্রস্তাব দিলাম। তাই প্রেমের প্রস্তাব দেওয়ার পরে মানে চিঠির মাধ্যমে আমি মেয়েটাকে মানে আপনার প্রেমের প্রস্তাব দিছি পরে। তাই আমি তো আসলে ওভাবে কখনোই চিন্তা করি নাই, ভালো লাগছে বা ভালো লাগা থেকে আমি তখন চিঠি লিখছি। তা আমাদের এই ক্লাসে যখন প্রধান শিক্ষক আসছে প্রথম ক্লাসে, আসার পরে ও তখন কি হলো, মেয়েটা তখন করলো কি, এই স্যারের কাছে নিয়ে চিঠিটা দিছে, দিয়া বলতেছে স্যার আমার তানিয়ে চিঠি দিছে। এইটা বলার পরে সবাই তখন হাসতেছে, মানে ক্লাসে যারা আছে মানে সবাই তখন হাসাহাসি করতেছে, তানিয়ে চিঠি দিছে। তাই স্যারে বলে এই তানিয়া তোর চিঠি দিলে আমার কাছে আনছিস কেন? বলে স্যার এটা তো ছেলে তানিয়া না, এটা তো মেয়ে তানিয়া না, এটা ছেলে তানিয়া। পরে স্যাররা তো জানতো যে সবাই আমাকে তানিয়া বলে ডাকে, পরে চিঠিটা দিছে। পরে স্যার তখন চিঠিটা পড়তেছে, মানে প্রিয়, মানে মেয়ের নাম ছিল হচ্ছে নাজমা। তা বলতেছে প্রিয় নাজমা, আমি তো তোমারে ভালোবাসি, এরকম করে আমি আমার মতো করে চিঠিটা লিখছি। স্যারে চিঠিটা পড়তেছে আর সবাই ভাই খিলখিলিয়ে হাসতেছে। এমন একটা অবস্থা, আমার মন চাইতেছে যে মাটিটা ফেটে যাক, আমি মাটির নিচে ঢুকে যাই, আমি গর্তের নিচে ঢুকে যাই। আমি সহ্য করতে পারতেছিলাম না যে এইভাবে স্যারে পড়তেছে, সবাই হাসতেছে। এবং স্যারে প্রায় 10 মিনিট ধরে পুরো চিঠিটা পড়লো, পড়ে আমার শুধু এটাই বলছে যে ভালো হয়ে যা তানিয়া, ভালো হয়ে যা, এইটাই স্যার আমাকে বলছে। বলে এরপর থেকে স্যার আর চিঠিটা পড়ে না বা মেয়ের চিঠিটা দিয়ে দিল। মানে আমি এতটাই লজ্জা পাইছি, মানে এত লজ্জা পাইছি, এরপর থেকে আমি স্কুলে যাইতাম না, মানে টোটালি স্কুলে যাওয়া বন্ধ। আবার সাথে আমের বাগানে গিয়ে কাজ টাজ করি, এখানে পড়ে থাকি, স্কুলে যাই না। এবং এমন বাবা আমার মারে, স্কুলে যাবি না কেন, স্কুলে যাস না কেন, এরকম করতে করতে একদিন হলো কি, আব্বা আমারে মাইরা ঘর থেকে বের করে দেয়। মানে মাইরা আমাকে ঘর থেকে বের করে দেয় যে তোরা, আমি ঘর থেকে মানে মাইরা বের করে দেয় যে তুই আর মানে আমার ঘরে থাকতে পারবি না, যে তুই স্কুলে যাওয়া বন্ধ করে দিছিস, পড়াশোনা বন্ধ করছিস, তাহলে তুই আর ঘরে থাকতে পারবি না। আমার ঘর থেকে আমার বের করে দেয়। দিলে পরে আমি ওই সময় জসিমের সাথে হাঁটতাম। তা জসিম কোত্থেকে জানি ভাই পকেটে করে আঙ্গুর আনতো, কলা আনতো, আপেল আনতো, ভালো ভালো ফল ফ্রুট আনতো, আইনা আমারে দিত। এগুলো কোত্থেকে আনতে আমি জানতাম না। ও শুধুমাত্র এই নিমাই তলার জঙ্গলে ঢুকতো এবং ঢুকার পরে পকেটে করে কলা নিয়ে আসতো, পকেটে করে আম নিয়ে আসতো, আর যেটার কোনো সময় ছিল না আঙ্গুর নিয়ে আসতো, একদম ফ্রেশ আঙ্গুর। তা আমিও না তখন চিন্তা করতাম যদি আমার সাথে এরকম একটা পরী থাকতো, এরকম একটা পরী যদি আমার সাথে থাকতো, তাহলে এই জিনিসগুলো মনের মাঝে তখন জাগতো খুব একটা। যাই হোক, এরকম করতে করতে প্রায় 2 বছরের মতো বাড়িতে থাকে। 2 বছর বাড়িতে থাকার পরে একটা সময় হলো কি, আমার মা তখন বললো যে এখানে তো আমি থাকতেছি, এভাবে 2 বছর কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে আমার মা তখন কইতেছে যে কিছু একটা করার জন্য রাজশাহী শহরের দিকে গিয়া। তা এরকম করতে করতে একটা আপনার লাইব্রেরিতে, মানে বই বিক্রির একটা দোকানে আমার মা তখন আমার একটা চাকরি ঠিক করে দেয় আমাদের এক লোকের মাধ্যমে। তা আমি তখন কী করি, লাইব্রেরিতে চাকরি করি। তো লাইব্রেরিতে আমি তখন চাকরি নেই, ওই সময় আমি বাড়ি থেকে চলে যাই, বাড়ি থেকে চলে গিয়ে লাইব্রেরিতে চাকরি করি। এখন ওই লাইব্রেরিতে চাকরি করতে করতে দেখতাম কি,
যে যিনি মালিক ছিল উনি ভাই খুব খারাপ ব্যবহার করতো, মানে অকথ্য ভাষায় গালাগালি করতো, অনেক রাত পর্যন্ত কাজ করা লাগতো, এবং রাতের বেলায় বইয়ের গাড়ি আসতো, প্রত্যেক দিন উনি বই সাজাইতো, মানে এদিকের বই ওইদিকে নিয়ে যেত, ওইদিকের বই ওইদিকে নিয়ে যেত বিনা কারণে। মানে আমরা যে রাতের বেলায় গিয়ে একটু রেস্ট করব এইরকম সুযোগটা উনি আমাদেরকে দিত না, মানে আমাদেরকে খাটাই আমাদেরকে কাজ করে উনি মনে শান্তি পাইতেন। এই টাইপের একজন মালিক ছিলেন, কোনোভাবেই শান্তি পাইতাম না। ওনারে বললাম যে শরীর খারাপ লাগে, ঘরে যাব, বাসায় যাব, তা উনি যেতে দিতেন না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে খুব খারাপ একটা সময়ের ভিতরে কাটতেছে। আমি প্রায় 1 বছরের মতো ওই রাজশাহীর বইয়ের দোকানে আমি তখন চাকরি করি। এরকম করতে করতে ঢাকার একটা মালিকের সাথে আমার তখন পরিচয় হয়। ঢাকার একটা মালিকের সাথে পরিচয় হয়, ওই সময় মোবাইল ফোনটাও নাই। উনি রাজশাহীতে আসে, রাজশাহীতে আসার পর ওনার সাথে আমার পরিচয় হয় যেভাবেই হোক। পরে ওনার আবার লাইব্রেরি আছে ঢাকাতে, উনি আমার বলে যে এখানে যে টাকা বেতন পাও এর থেকেও টাকা বাড়াই দিব, আমার লাইব্রেরিতে চলে আসো, মিরপুরে ওনার লাইব্রেরি। তো মিরপুরে যেহেতু ওনার লাইব্রেরি, আমি তখন বললাম যে ঠিক আছে আমি তাইলে মিরপুরে চলে যাব। এই কথা বলে এখানকার মালিকের কাছ থেকে আমি তখন বিদায় টিদায় নিয়ে, আব্বা আমাকে কিন্তু জানাই নাই, কাউকে জানাই নাই, সম্পূর্ণ নিজের ইচ্ছায় নিজের উদ্যোগে আমি তখন চলে যাই হচ্ছে আপনার মিরপুরে, ঢাকায় মিরপুরে গিয়ে ওনার ওই দোকানে চাকরি করি। মানে নদীর এপারে থেকে মনে হয় ওপারে না জানি কি সুখ, বিষয়টা এরকমই ছিল। এখানে কাজ বেশি করাইতো, কষ্ট দিত, কিন্তু এরপরও খাওয়া দাওয়া টাকা পয়সার কোনো অভাব দিত না, মাস শেষে বেতনটা দিয়ে দিত এবং খাওয়া দাওয়া খাওয়াইতো। কিন্তু এখন আমি যেখানে গেছি ওইখানে কাজ কম, কিন্তু ওই খাওয়া দাওয়া নাই, মাস শেষে বেতন নাই। আমি প্রায় 5 মাসের মতো ওই দোকানে চাকরি করি, মিরপুরের ওই বই দোকানে। 5 মাস চাকরি করার পরেও ভাই আমার 1 মাসের বেতন দেয় না, 1 মাসের বেতন দেয় না, এবং ওই দোকানে খাওয়াইও না। মানে আমরা যে দোকান থেকে বাকিতে খাইতাম হোটেলের মালিক আর খাবারও দেয় না। হোটেলের মালিক খাবার চাইলে খাবার দেয় না, মানে খাবার দিতে চায় না, এবং বলে খাবার দিব কে, এখানে খাবার দিব না, তোরা টাকা দিস না, এতদিন খাইলি, এত মাস খাইলি, টাকা দিস না, তা খাবার দিব না। তা উনি আমাদেরকে খাবার দাবার দিত না, আমি টাকা দিতে পারিনি, এই জন্য খাবার দেয় না। তখন এমন একটা সমস্যার মধ্যে পড়ি যে পুনরায় আবারও রাজশাহীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই মালিক থেকে তো চলে আসছে, আর যে মালিকের আন্ডারে কাজ করতেছি উনি বেতনও দেয় না, খাবারের টাকাও দেয় না। এবং এরকম করে প্রায় 7 মাস পর্যন্ত ওনার দোকানে কাজ করি। 7 মাস পরে উনি হঠাৎ করে দোকান বন্ধ করে দেয়, কোনো কিছু না, মানে কথা নাই বার্তা নেই, হঠাৎ দোকান বন্ধ। আমরা দুইজনেই দোকানে চাকরি করতাম। পরে আমি দোকানটা বন্ধ করে দেওয়ার পর আমি বললাম দোকানটা বন্ধ করে দিলেন হঠাৎ করে, আমরা এখন কই যাব? তো ঠিক আছে, দোকান যেহেতু বন্ধ করে দিয়েছেন আপনি আমাদেরকে টাকা দেন, মানে আমাদেরকে 7 মাসের বেতন দেন। উনি আমারে বলতেছে কিসের তোরে 7 মাসের বেতন দিব, তোরে 7 মাসের কিসের বেতন দিব, তোরে আমি কোনো বেতনই দিব না, তোরা দুইজনে মিলে আমার দোকানটারে ধ্বংস করছিস। আমি যখন দোকানটা চালাইছি আমার দোকান অনেক লাভ হইতো, অনেক উন্নতি হইতো, তোরা দুইজনে আসার পরে পুরো দোকানের ব্যবসাটাই আমার নষ্ট হয়ে গেছে, তোরা মানুষ ভালো না। আমাদের বলতেছে তোরা মানুষ ভালো না, তোরা চলে যা, মানে আমার দোকান থেকে চলে যা, নাহলে আমি তোদেরকে পুলিশে দিব, মানে আমারে মানে পুলিশে দিবে, টাকা চাইলে পুলিশে দিবে। আমরা নাকি ওনার দোকান থেকে টাকা চুরি করছি, এই করছি ওই করছি, মানে ওই যে না দেওয়ার একটা মানে ভাই না আর কি, যে আমাদেরকে দিবে না, টাকা দিবে না। এখন উনি ঢাকার স্থায়ী মানুষ, ওখানকার লোক, আমরা তো ভাই রাজশাহী থেকে গেছি, আমি তো রাজশাহীর, আর ওই ছেলেটা ছিল নোয়াখালী। তো এখন তো আর আমরা কিছু করতে পারবো না। পরে আমার সাথে যে ভাইটা ছিল, মানে যে ছেলেটা ছিল, ও তখন অন্য আরেকটা দোকানে চাকরি নিয়ে নেয়, ও তখন চাকরি নেয়, আমি তখন চাকরি পাই না। আমি এদিকে সেদিকে বিভিন্ন দিকে চাকরির জন্য অ্যাপ্লাই করি, চাকরি খুঁজতে থাকি, বাট কোথাও কোনো ভালো চাকরির সন্ধান আমি আর পাই না। এবং চাকরি না পাওয়ার পরে বেশিরভাগ সময় তখন ভাই ঝালমুড়ি এটা ওইটা খেয়ে তখন থাকা লাগতেছে, পকেটে টাকাও নাই। এরকম করতে করতে মানে স্মৃতিসৌধের সামনে, জাতীয় স্মৃতিসৌধের সামনে, ওই জায়গাটার মধ্যে যারা গিয়েছেন তারা দেখবেন এই জায়গাটা প্রচণ্ড রকমের ফাঁকা একটা জায়গা। তো একদিন করলাম কি, অনেক মন খারাপ, প্রচণ্ড রকমের বাতাস বইতেছে, বাতাসের মধ্যে আমি যখন ওইখানে গিয়ে বসছি, মানে স্মৃতিসৌধের সামনে গিয়ে বসে আছে একা একা, অনেক রাত হয়ে গেছে। আর এদিকটা যে বাসায় থাকতেছি, ওই মেসে আবার ভাড়া পাবে, মানে ওইখানকার ভাড়া দিতে পারি না, যে হোটেলে খাইছি হোটেলের টাকাও দিতে পারি না, নতুন করে কাজের সন্ধানে খুঁজে বেড়াচ্ছি, ভালো কোনো কাজের সন্ধানও পাই না, কোনো কাজও পাই না, অভাব অনটন, তো মন খারাপ করে বাতাসের মধ্যে এখানেই বসে আছি। এরকম করতে করতে অনেকক্ষণ বসে থাকার পরে আমি দেখলাম যে একটা মেয়ে মনে হয় ফুল বিক্রি করে, বা এই টাইপের, আমি প্রথমে মনে করছিলাম মনে হয় ফুল বিক্রি করে, এরকম মনে করছিলাম। তার হাতের মধ্যে একটা ফুলের মালা ছিল। আর মেয়েটা কি করলো, মানে আমার কাছে এসে আমার সাথে বসলো। মানে যে ঘটনাগুলো আমি বলবো, এই ঘটনাগুলো এখান থেকে শুরু আর কি। তাই মেয়েটা করলো কি, আমার পাশে এসে বসলো। বসার পরে আমি তখন মেয়েটার দিকে তাকাইলাম, মেয়েটা দিয়ে আমার দিকে তাকায় আছে। তাই চোখে চোখ পড়ছে, আমি তখন আরেকদিকে মানে চোখ ফিরিয়ে নিয়েছি। মেয়েটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী। তাই আমি মনে মনে চিন্তা করি, হাই রে, এত সুন্দর একটা মেয়ে, ফুল বেচে, ফুল বিক্রি করে, এরকম একটা মেয়ের বিয়ে করার জন্য সব ছেলেই তো পাগল হবে, তাই এই মেয়েটা ফুল বিক্রি করে, এরকমটা আমি তখন মনে করলাম।
তা আমি তখন কিছু বলি, ওখানে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরে মেয়েটা করলো কি, তার ব্যাগ থেকে মানে এক ধরনের একটা কেকের মতো করে একটা খাবার, মানে ব্রেডের মতো, এটা আমার দিল, দিয়া বলতেছে ভাই খাবেন। আমারে বলে, আমি বললাম যে আমার কিন্তু খিদা লাগছে, আমি জানি ওইখানে অনেক মানে হয়, ধান্দা টান্দা হয়, অনেকে কিডন্যাপ করে নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, বা অনেক ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে কিডনি পর্যন্ত খুলে ফেলে, এরকম ভয়ও ছিল মনের মাঝে। কিন্তু পেটের ওই খিদার কারণে আমি সব ভুলে গেছি, ভুলে আমি ওনার কাছ থেকে খাবারটা নিয়ে খাই ফেলছি। মানে সারাদিন কিছু খেলে পেটে প্রচণ্ড খিদা, ব্রেডটা খেলাম। খাওয়ার পরে আমি বললাম পানি আছে, বলে আছে। পরে পানি দিল, পানিটাও পান করলাম। পর অনেক রাত, কিন্তু তখন প্রায় আপনার রাতে 2টা 2:30টার মতো বাজে, একদম চারদিকে নীরব, কোনো মানুষ নাই, মোটামুটিভাবে নীরবই। তো এরপর আমারে বলতেছে যে আপনার নাম কি, মেয়েটা আমারে বলতেছে। আমি বললাম আমার নাম তানিম হোসেন। পরে বলে আপনার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি রাজশাহী। তা বলে এখানে কেন বসে আছেন এত রাত পর্যন্ত? আমি বললাম বোনরে একটু বিপদে আছি, মানে আমার একটা কাজ কাম নাই, কাজ কাম পাইতেছি না, এক জায়গায় কাজ করছি, ওইখান থেকে বের করে দিচ্ছে, এখন ঘর ভাড়া দিতে পারি না, খাবার টাকা দিতে পারি না, খুব অভাবে আছি, মনটা খারাপ, এই জন্য বসে আছি। মেয়েটার বয়সও খুব যে বেশি তা না, হয়তো আমার থেকেও বয়সে 1-2 বছরের ছোটই হবে। পরে আমি বলি আপনি তো ফুল বিক্রি করেন, তা আপনার কীরকম ইনকাম হয়? মেয়ে আমারে বলতেছে আপনারা কে বললো আমি ফুল বিক্রি করি? আমি বললাম এই যে আপনার হাতে 2টা ফুলের মালা, মনে হয় সারাদিন বিক্রি করছেন, অবশিষ্ট 2টা রয়ে গেছে। পরে বলে যে না আমি ফুল বিক্রি করি না, এমনি 2টা ফুল আমি হাতে রাখছি, 2টা ফুল হচ্ছে গন্ধরাজ ফুল, রজনীগন্ধা এরকম। পরে আমি বললাম যে ওমা আপনি ফুল বিক্রি করেন না? বলে না। তাই বললাম এত রাতের বেলা আপনি এখানে বসে আছেন? বলে এমনি আসছিলাম, ভালো লাগতেছিল না, আপনার যেরকম ভালো লাগে না আমারও ভালো লাগে না, এই জন্য এদিকে একটু হাঁটতে আসছি। আমি বললাম ও আচ্ছা আপনাদের বাসা কোন দিকে? বলে আমাদের বাসা ওই দিকে। পরে মেয়েটা আমার বলে আপনি কি সত্যিই কোনো কাজ পান না? আমি বললাম না, এটা অপরিচিত মেয়ে যে আমার সাথে এইভাবে কথা বলতেছে, মানে আমার ভিতর তখন এই জিনিসটাও আসতেছে না যে যে মেয়ে আমাকে চিনে না, জানে না, যার সাথে আমার কোনো পরিচয় নেই, এই মেয়ে আমার সাথে এরকম করে কেন কথা বলতো? আমার ভিতর তখন এই জিনিসটাও মানে জাগলো না যে এই আমার সাথে কেন এত কথা বলতেছে। তাই মেয়েটা কথা বলতেছে, আমিও তার সাথে কথাবার্তা বলি। এরকম করতে করতে মেয়েটা আমারে বলে আমি যদি কাজ দেই কাজ করবেন? এমনি আমারে বলে। আমি বললাম যে মানে আপনি কাজ দিলে কাজ করবো না কেন? বলে আমার কাজটা একটু ছোটোখাটো কাজ, একটু নগণ্য টাইপের কাজ, ছোট কাজ। এখন ছোট কাজ কি আপনি করবেন? আমি বললাম যত ছোট কাজই হোক আমি করব, আমার পেটের দায়, আমাকে কাজ করতেই হবে, কারণ আমি একটা বেকার, সুতরাং বেকার মানুষের যে যাই পাই সেটাই আমি করবো, সমস্যা নেই। পরে বলে কাজটা হচ্ছে আমার আব্বা আম্মা আছে, ওনাদেরকে দেখাশোনা করা। আমি বললাম কোথায় আপনার বাসা? বলে বাসার এদিকে, আমি আপনাকে নিয়ে যাব, যদি আপনি যান তো আমার আব্বা আমাকে দেখাশোনা করা, ওনাদেরকে ওনাদের সাথে থাকা, আমি আপনাকে মাস শেষে ওই সময় মানে ওই সময়টাতে টাকার অনেক ডিমান্ড ছিল। আমার বলে আমি আপনার মাস শেষে 5,000 টাকা বেতন দিব, আমার আব্বা আমাকে দেখাশোনা করবেন, তাদের সাথে থাকবেন, এবং আপনার খাওয়া দাওয়া করাবো, আর মাস শেষে 5,000 টাকা বেতন দিব। আমি তখন বললাম, মনে মনে চিন্তা করতেছি বাসার মধ্যে কাজ, বাসার মধ্যে কি করি না করি তো আর বাইরে মানুষ দেখবে না, আর এখন তো আমার আপাতত থাকার জন্য একটা জায়গা দরকার, তাই যদি এরকম হয় আমি যাব। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাব, আমার যদি নিয়ে যান তাহলে আমি যাব, আমি কাজ করব। মেয়েটা আমাকে তখন বলতেছে একটা শর্ত আছে, এমনি বলে একটা শর্ত আছে। আমি তখন বললাম শর্ত? ওটা কিসের শর্ত? বলে শর্তটা হচ্ছে কখনো বাসার বাইরে যাওয়া যাবে না। মানে এটা বলতেছে কখনো বাসার বাইরে যাওয়া যাবে না, বাসার মধ্যেই থাকতে হবে, আর অবশ্যই যদি বাইরে যেতেই হয় কোনো কারণে ওনাকে বলে মানে ওকে বলেই যেতে হবে, মানে নিজের ইচ্ছায় কখনো বাসা থেকে বের হওয়া যাবে না। আমি তখন বললাম এটা কেমন কথা, তার মানে কি আমি জেলখানার মধ্যে ঢুকে যাইতেছি, আমি জেলখানায় বন্দি হইতেছি? বলে না, জেলখানায় বন্দি হবেন কেন, জেলখানায় বন্দি না। এখন আমার কাজের সিস্টেম হচ্ছে এটা, আমার এখানে কাজ করলে এটা মানতে হবে, আপনি চাইলে বাসা থেকে বের হইতে পারবেন না, এবং বাসা থেকে আপনাকে বের হইতে হলে আমার অনুমতি নিয়ে বের হইতে হবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যদি এটাও করা লাগে তাও আমি করব, আমার তো কাজ দরকার, এখন আমার তো কাজ দরকার, যা করা লাগে যেটা করা লাগে আমি সেটা করার জন্য রাজি আছি, আমি কাজ করব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, করবো। বলে তাহলে কালকে রাতে আপনি রাত্রে 1টার দিকে এখানে আইসেন, আমি আপনাকে নিয়ে যাব। আমি বললাম যে এটা রাতের 1টার দিকে কেন নিতে হবে, দিনের বেলায় আসি, দিনের বেলায় নিয়ে যান। এই বলে না, দিনের বেলা আমি টাইম পাবো না, আমি রাতে আসবো, তবে এইটা আপনি কাউকে জানাইতে পারবেন না, মানে কাউকে বলতে পারবেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে মেয়েটা তখন চলে গেল। যাওয়ার পরে একটা দামি গাড়িতে উঠে মেয়েটা গেছে, মানে অনেক দামি একটা গাড়ি করে মেয়েটা নিজেই ড্রাইভ করে মেয়েটা এখান থেকে চলে গেল। আমি তখন করলাম কি, রাত্র শেষের দিকে তখন আর বাসায় যাই না, ওইখানের মধ্যে ঘুমিয়ে গেছি। সকালবেলা রুমে গেছি, রুমে যাওয়ার পর সবাই আমারে বলতেছে ভাড়া দে, ভাড়া না দিলে বাসা থেকে বেরিয়ে যা, বাসায় থাকিস না। পরে আমি সবাই বলতেছি একটা চাকরি পেয়েছি, তা ওই চাকরিটা করে তোদের রুমের ভাড়া দিয়ে দিব। পরে বলে চাকরিতে কি চাকরি পাইছিস? আমি তখন বললাম যে এমন একটা বাসায় চাকরি করব, একটা মেয়ে বলছে আমাকে বাসায় নিয়ে যাবে। ওরা বলতেছে এই কাজ ভুলও করিস না, ঢাকা শহরের মেয়েরা অনেক খারাপ,
তোরে নিয়ে তোরে হাড্ডি মাড্ডি তোর কিডনি মিডনি বিক্রি করে দিবে, তোর কিডনি বিক্রি করবে, তোর হাড্ডি বিক্রি করবে, তোরে ওখানে মেরে ফেলবে, এই কাজ ভুলেও করিস না, তুই যাইস না, আমারে বলতেছে। আমি বললাম রে ভাই, এখন তো বিক্রির মধ্যেই আছি, পেটের খাবার নাই, এরপরে থাকার জায়গা নাই, মাথা ঢোকার চাই নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই, তো এমনিতেই মরার মধ্যে আছে, মরার মধ্যে তো আর কি আমারে আর কি মারবে, সমস্যা নাই, যতই কষ্ট হোক যাই হোক আমি করব, আমি যাব। পরে সবাই আমার মানা করতেছে, সারাদিন মানা করতেছে যে এই তানিম, তুই দেখতে শুনতে সুন্দর, তুই একটু মেয়েলি টাইপের, তোর দিয়ে খারাপ কাজ করাইবো, তোর দিয়ে এটা করবো ওইটা করবো, মেয়ে মানুষ ঢাকা শহরে খারাপ, স্বামীরা ঠিক মতো তৃপ্তি দিতে পারে না, এই জন্য আশেপাশের মানুষ নিয়ে খারাপ কাজ করায়, তুই এগুলো করিস না, তুই যাইস না, মানে আমাকে মানা করতেছে। আমি বললাম যাই করুক যেটাই করুক আমি যাবো ভাই, আমার তো কাজ দরকার, আমার খাইতে হবে। এর একটা পর্যায়ে আমি সবাই মানা ওভারটেক করে আমি তখন ব্যাগ নিয়ে মানে ওই যে জায়গায় আমি আগে গতকালকে বসেছিলাম ওই জায়গাটার মধ্যে গিয়ে বসে আছি। প্রায় 11টার দিকে গেছি, ঠিক রাত 1টা বরাবর মেয়েটা তখন একটা গাড়ি নিয়ে আসছে, একটা ডাব্বা সিস্টেম গাড়ি, ওটা নিয়ে আসছে। আসার পরে গাড়ি থেকে নেমে আমার কাছে আসছে, আইসা আমার বলতেছে কি ব্যাপার তানিম আসছো? আমি বলি জি আসছি। তো একটা বিষয় কি, মেয়েটা আমার একটা বড় বলে নাই যে তুমি তোমার জন্ম নিবন্ধনের কাগজ আইনো বা ভোটার আইডি কার্ড আইনো, মানে ঢাকা শহরে তো চাকরি পেতে হলে এই জিনিসগুলো লাগে, বিশেষ করে বাসা বাড়িতে চাকরি করতে হলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধনের কাগজ লাগবে, এই ডকুমেন্টগুলো না থাকলে তো বাসায় চাকরি করা যায় না। তা মেয়েটা আমাকে এগুলোর কোনো বিষয়ে কিছু বলে না, যে জন্ম নিবন্ধনের কাগজ আনছো কিনা বা ভোটার আইডি কার্ড আনছো কিনা, এইসব বিষয়ে কোনো কথা বলে না। না বলে আমার বলে চলো গাড়িতে উঠবা। আমি ওর সাথে হাঁটতে শুরু করলাম, হাঁটার পরে ও ব্যাগটা নিয়ে তখন আমি গাড়িতে উঠছি। তা আমি পিছনে বসছি, মেয়েটা বলে যে পিছনে না সামনে এসে বসে, এটা একটা প্রাইভেট কারের মতো ছিল। তা আমি তখন সামনে এসে বসছি, সামনে বসার পরে এই মেয়ে গাড়িটা চালাইতেছে, আমি মানে এর মধ্যে বসে আছি। তো রাত্র তো অনেক রাত, আবার গাড়ির মধ্যে আবার এসি চলতেছে, বুঝছেন, সারাদিন তো ঘুমাইতে পারি নাই, এর আগে রাতও ঘুমাই নাই, যেহেতু এসির বাতাসটা মুখের মধ্যে লাগতেছে তখন ভাই আমার ঘুম চলে আসছে, আমি ঘুমিয়ে গেছি, মানে ওই গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়ার পরে কখন যে আমার ঘুম ভাঙছে, বা আমার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল নেই, আমি টাইমও দেখতে পারি না। একটা সময় দেখলাম মেয়েটা আমাকে ডাক দিল যে এই তানিম উঠো, ডাক দিচ্ছে, বলে আমি তখন উঠছি, উঠা বলতেছে নামো নাইমা, এই দিক দিয়ে সোজা হেঁটে যাও। তো যখন আমার নামতে বললো আমি তখন করলাম কি, এই জায়গাটায় নামছি, নামার পরে মানে গাড়ি থেকে নামছি, মেয়েটাও তখন নামলো, গাড়িটা ওই জায়গার মধ্যে দাঁড়া করাই দিয়া একটা গেট দিয়া আমার ভিতরের দিকে ঢুকাইলো। তো গেট দিয়ে ভিতরে ঢুকাইলে আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে দেখলাম যে একদম ভিতরে মানে 3টা 4টা গেট পার হওয়ার পরে আমি মানে ভিতরের দিকে ঢুকতে পারছি, মানে মনে হলো যেন সিকিউরিটি একটা জায়গা, মানে নিরাপত্তা একটা জায়গা আর কি এরকম। পরে ভিতরে ঢোকার পরে ওইখানে একটা বৃদ্ধ লোক বসে আছে সোফার মধ্যে, আর একটা বৃদ্ধ মহিলা খাটে শুয়ে আছে। তো মেয়েটা কি করলো, ঢুকে তাদেরকে সালাম দিল, তারাও সালামের উত্তর নিল। এবং উত্তর নেওয়ার পরে মেয়েটা বললো যে তোমাদেরকে দেখাশোনা করার জন্য একটা ছেলে নিয়ে আসছি। মানে এই যে মেয়ে কথাটা বলতেছে, এটা বলতেছে হিন্দি ভাষায়, আমি তো হিন্দি ছবি দেখতাম না, তাই হিন্দি ভাষায় কথা বলতেছে। যখন হিন্দি ভাষায় কথা বলতেছে মানে আমি একটু অবাক হয়ে গেলাম, কি রে হিন্দি ভাষায় কথা বলতেছে কেন, মানে হিন্দি ভাষায় লোকগুলোকে বলতেছে। এবং বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, এটা বললো, মানে ওরা হিন্দিতে বললো যে ঠিক আছে। এই বলার পরে মেয়েটা আমাকে তখন আলাদা ডাক দিল, ডাক দিয়ে আমার পাকঘর দেখাই দিল, যেটা রান্নাঘর, এই ঘরের মধ্যে তুমি রান্না করবা যা তোমার খাবার লাগে, আর আমার বাপ মায়ের খাবার আমি বাইরে থেকে এনে দিব। আর আরেকটা বিষয়, তুমি কখনো বাইরে যেতে পারবা না, তোমার যেটা লাগে যখনই লাগে তুমি এইটা বিল আমাকে দেখে দিই, বিলটা টিপ দিবে, আমি আসবো। তাই আমি বললাম আপনি কোথায় থাকবেন, বলে আমি যেখানেই থাকি তুমি বিলটা ক্লিক করলে আমি চলে আসবো, আমি রুমে আসবো, আর তুমি এখান থেকে বের হতে পারো না, বের হওয়ার চেষ্টা করবা না, তোমার যা যা কিছু লাগে এখানে সব কিছু আছে রান্নাঘরে, আর যদি আরও কোনো কিছু লাগে আমি তোমাকে এনে দিব, এখানে সব কিছু আছে, এই তুমি রান্না বান্না করো, তুমি খাওয়া দাওয়া করো, তুমি তোমার মতো করে থাকবা। আর আমার আব্বা আমার তেমন কোনো কাজ নাই, তারা হয়তো তোমাকে ধরে একটু টয়লেটে যাবে বা টয়লেট থেকে আসবে, বা টুকে হয়তো ওষুধ খুলে দিবা, বা যতটুকু তারা ডাকলে তাদের রুমে যাবা, না ডাকলে আবার তাদের রুমের মধ্যে যাবা না, যতক্ষণ না তারা না রাখবে ততক্ষণ তাদের রুমের মধ্যে যাওয়া যাবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এর সাথে কথাবার্তা বলার পরে মেয়েটা তখন চলে গেল, আমার পেটের মধ্যে তো ভাই খুব খিদা। তখন আমি করলাম কি, এখানে রান্নাবান্না শুরু করছি, আগুন দিয়ে রান্নাবান্না শুরু করছি, রান্নাবান্না করে আমি মাছ ছিল ফ্রিজের মধ্যে, মাছ বের করলাম, এরপরে তরকারি দিয়ে আমি রান্নাবান্না করে একদম পেট ভরে খাবার খাইছি। খাবার খাওয়ার পরে ওই রুমের দিকে আর যাচ্ছি না, ওরা তো আমার ডাকেও না, না রাখলে আমি যাবো না, আমি তো বলেই দিচ্ছি আমি যাই না, আমি এখানে শুয়ে আছি, এই পাকঘরের সামনে আমার রুমটা ছিল, ওখানে শুয়ে আছি। এরপরে ওইখানে কোনো ঘড়ি নাই, সমস্যাটা হচ্ছে এইটা যে এই জায়গার মধ্যে কোনো ঘড়ি নেই, এখন কয়টা বাজে না বাজে আমি এগুলো দেখতে পাই না, মানে ঘড়িতে কয়টা বাজে এবং সময় কত বা কোনো রকমের বাইরের কোনো শব্দ ভিতরে আসে না, বাইরের কোনো মানে শহরের মধ্যে যেরকম যানজট হলে বা গাড়ি ঘোড়ার শব্দ তো ভিতরে কিছু একটা আসে,
এই রুমটার মধ্যে ভাই বাইরের কোনো শব্দই আসে না, বাইরে কোনো শব্দ পাচ্ছি না। তো এরকম করে আমার কাছে মনে হলো যেন এখন রাত, আমি ঘুমিয়ে গেছি। মানে রাত কি দিন এখানে বোঝার কোনো সুযোগ নেই, এখানকার সময়গুলো এরকমভাবেই কাটে। এখানে মানে প্রায় আমি কয়েকদিন ছিলাম জানি না, তো ওনারাও আমার ডাকে না, মানে মেয়ের বাপ্পাও আমার ডাকে না। একদিন আমি ইচ্ছে করেই দরজা নক দিছি ওনাদের, মানে ঘরের দরজা নক দিছি, দেওয়ার পর ওনারা খুলছে। খোলার পরে আমি বললাম যে মানে আমার এখানে তো কোনো ঘড়ি নেই, আপনাদের রুমে কি কোনো ঘড়ি আছে সময় দেখার মতো? পরে আমাকে বলতেছে না, এখানে তো আমরা ঘড়ি ব্যবহার করি না। মানে লোকটা হিন্দিতে বলতেছে, আমি বাংলায় বলি, উনি আমাকে হিন্দিতে উত্তর দেয় এবং উনি আমার বাংলা কথা ক্লিয়ার বলছে, মানে আমি যেটা বলি এটার উত্তর উনি আমাকে দিতে পারে। পরে বলে যে না, এখানে মেরা পাস কোই ওয়াচ নেই, এরকম করে বলে। তো আমি তখন আর মানে ঘড়ি চাইলাম না বা ঘড়ি নেই, তা আমি আবার আমার রুমে গিয়ে আমি আমার মতো করে চুপচাপ শুয়ে আছি, আমার মতো করে থাকতেছি। কিন্তু ভাই দেখা গেল কি, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত কেটে যাচ্ছে। মেয়েটা আসতেছে দরজা খুইলা, আয়সা মেয়ের বাপ মায়ের সাথে দেখা করে আমার বাজার সাজা দেওয়া যায় এবং সে আবার চলে যায়, এবং মাস শেষ হলে আমাকে মাসের টাকাও দেওয়া যায়, বাংলাদেশি হিসেবে আমার বেতন দেয়। তাই বেতন দেওয়ার পর আমি একদিন মেয়েটারে জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মা হিন্দিতে কথা বলে কেন? মানে তারা যেন মানে পাঞ্জাবি ভাষায় কথা বলে, হিন্দি বলতে ওই যে পাঞ্জাবি যে ভাষাটা আছে না, পাঞ্জাব ভাষায় কথা বলে। তাই বললাম তারা এরকম পাঞ্জাবি ভাষায় কথা বলে কেন? আর পাঞ্জাবরা যে ধরনের পোশাক পরতো, পায়জামা পাঞ্জাবি যে পোশাকগুলো পরতো, এই ভদ্রলোকটা সবসময় এই ধরনের পোশাক আশাক পরে থাকতো, এরকম একটা অবস্থা। তো মাঝে মাঝে ওনারা আমার ডাকতো যে রুম শুধু পরিষ্কার করার জন্য। ধরেন ওনাদের খাবার কোত্থেকে আসতো, ওরা খাবার কিভাবে খাইতো, কিভাবে থাকতো, এসব কোনো কিছুই কিন্তু আমি জানতাম না। আমাকে ডাকতো, যাওয়ার পর আমি তখন ওনাদের খাটটা পরিষ্কার করতাম, রুমটা পরিষ্কার করতাম, টয়লেটটা পরিষ্কার করতাম, এতটুকুই। এরকম করে আমার মনে আছে মেয়েটা 3 বার বেতন দেয়। তো 3 বার যেহেতু বেতন দেয়, তাহলে 3 মাস হয়ে গেছে, এবং 3 মাস আমি এখানে কাজ করতেছি, 3 মাস হয়েছে। এবার না ভাই আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, যে মানে একটা ঘরের মধ্যে আমি বলি একটু বাইরে যাব, আমি একটু বাইরের দিকে যাব, মেয়েটারে বলে না বাইরে যাওয়া যাবে না, কাজ দেওয়ার আগে তোমার সাথে কথা হয়েছে, বাইরে যাওয়া যাবে না, তোমাকে এখানেই থাকতে হবে। তা আমি কী করলাম, এই জায়গার মধ্যেই থাকি। এরকম করতে করতে আমার নিঃশ্বাসটা তখন বন্ধ হয়ে আসতেছে, যে না আমি এখানে থাকবোই না, আমি এখান থেকে চলেই যাব, কোনোভাবে আমাকে এখানে রাখা যাবে না। মানে আমি তখন পাগলের মতো হয়ে যাই, মানে পাগলের মতো হয়ে যাই, আমি চলে যাব। এখন একদিন হলো কি, আমি দরজা খুঁজতেছি যে এটা দরজা কই, যে আমি এটার দিকে বেরিয়ে যাবো, এখানে আমি থাকবো না, ওখান থেকে বেরিয়ে যাব। এই জন্য না ভাই আমি দরজা খুঁজতেছি, কিন্তু 1 বার 2 বার 3 বার এদিকে ওইদিকে বিভিন্ন দিকে আমি দরজা খুঁজে বেড়াইতেছি, বাট আমি কোনো দরজা পাই না। এই ঘর থেকে বের হওয়ার যে একটা দরজা, আমি দরজাটা পাই না। মেয়েটা দিকে একদিক থেকে আসে, আরেক দিক থেকে চলে যায়, এবং কোন দিক থেকে আসে কোন দিক থেকে যায় আমি এগুলো কোনো কিছুই খুঁজে পাই না, মানে কোনো কিছুই বুঝতে পারি না। বাট এরকমভাবে তখন কোনো মোবাইল নাই, কোনো ঘড়ি নাই, কোনো টিভি নাই, একটা গোডাউনের মধ্যে এরকম খাচ্ছি ঘুমাচ্ছি। ভাই কেমন লাগে বলেন? একটা সময় পুরো নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, পুরো পৃথিবীটা তখন অন্ধকার মনে হচ্ছে, যে না আমি প্রয়োজনে না খেয়ে থাকবো, তা ভিক্ষা করে খাবো, তারপরে আমি এখান থেকে চলে যাব। একদিন মেয়েটা আসছে, আমার পা ধরে কান্না করতেছি যে আমি চলে যাব, আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, আমি এখান থেকে চলে যাব, আমি থাকবো না। এরপরে মেয়েটা বলতেছে আচ্ছা নিয়ে যাবো, আর একটু থাকো নিয়ে যাবো, এরকম করে আমার বুঝায়। তো এরকম করে আমার তো মানে আমার যা লাগে সবই দিচ্ছি, কিন্তু তারপরও একটা ঘরের মধ্যে বন্দিভাবে থাকতেছি, এটা তো আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এটা কীভাবে মেনে নিব? আমি তো একটা মানুষ, আমার তো ভালো লাগার একটা বিষয় আছে। আপনি টাকা পয়সা ধন সম্পদ এগুলো দিয়ে কী করবেন যদি আপনাকে একটা ঘরের মধ্যে আটকায় রাখে? দেন একটা পর্যায়ে হলো কি, মেয়েটা তখন করলো কি, মানে আমি মেয়ের বাবার সাথে আস্তে আস্তে করে একটু ফ্রি হচ্ছিলাম, মেয়ের আব্বার সাথে আস্তে আস্তে করে কথা বলি, একটু করে। আমি তখন মানে ওনার সাথে একটু করে কথা বলতে হিন্দি ভাষাটা মোটামুটি আমার, মানে পাঞ্জাবি ওই ভাষাটা আমার মোটামুটি অনেকটা চলে আসছে। মানে আমি ওনার কথা বুঝি, উনি আমার কথা বুঝে। এরকম করতে করতে একদিন আমি ওনারা বলি যে এটা কোন জায়গা, মানে ঢাকা শহরের কোন জায়গা। ওই লোকটারে বলতেছি, মানে বৃদ্ধ লোকটারে। উনি বলে ঢাকা, এই তো ঢাকা নিয়ে আমার কয় এটা তো ঢাকা না। আমি বললাম কি বলুন, এটা ঢাকা না, আমাদের তো ঢাকা থেকে নিয়ে আসছে, মিরপুর থেকে নিয়ে আসছে, আমাদের এখানে কাজে আছে, এটা ঢাকা না। বলেন এটা তো ঢাকা, এটা তো পাকিস্তান। এই লোকটা বলতেছে এটা পাকিস্তান। আমি বললাম পাকিস্তান? মানে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে, কি বলে এটা পাকিস্তান? আমি বললাম কি বলেন এটা পাকিস্তান? আমি তো ঢাকা থেকে গাড়িতে উঠছি, প্রাইভেট কারে করে আমাকে বাসার সামনে নিয়ে আসছে, এটা পাকিস্তান হলো কেন? বলে হ্যাঁ এটা পাকিস্তান। এরপরে যখন আমি ওনাকে আরও প্রশ্ন করি যে এটা পাকিস্তান কেন বা কি, উনি আমাকে আর কোনো প্রশ্নের জবাব দেয় না, মানে আর কোনো কথাবার্তা বলে না, ওই জিনিসটা উনি ওখানে বন্ধ রাখে। এরপরে হলো কি, যখন এই মেয়েটা আসতো, মানে ওনার মেয়ে যখন আসতো, আসার পর আমি মেয়েরে জিজ্ঞেস করতাম কি বলেন আপনার আব্বা বলে এটা নাকি পাকিস্তান, এটা কী ধরনের কথা? মেয়ে তখন আমার বলতেছে আমি আমার আব্বা আমাকে পাকিস্তান বলে এখানে আটকে রাখছি।
পাকিস্তান বলে ওনাদেরকে এখানে রেখে দিচ্ছে, ওনারা পাকিস্তানের বাইরে যাবে না, পাকিস্তান বলে রেখে দিচ্ছে, ওনারা মনে করতেছে এটা পাকিস্তান, এটা আসলে পাকিস্তান, এটা ঢাকা আমারে বলে। আমি বলি দেখেন আমি আজকে অনেক মাস আপনার এখানে পড়ে আছি, আমি বাইরের কোনো শব্দ পাই না, সাড়া পাই না, আমি কোনো সূর্য দেখি না, চন্দ্র দেখি না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমি আপনার কাছে অনুরোধ করে আমি এখান থেকে চলে যাব। এরপরে মানে মেয়ে বলে আচ্ছা ঠিক আছে দিয়ে আসবো, ওই দিয়ে আসবোই আমাকে বলে, কিন্তু দিয়ে কিন্তু আর আসে না, আমি বেতনও নিই না, আমার বেতনও লাগবে না, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই। একটা মানুষ কীভাবে এভাবে থাকতে পারে বলেন? এরকম করতে করতে এবার আস্তে আস্তে করে এই মেয়েটার আচরণ স্বভাবগুলা কেমন আমার কাছে যেন একটু অলৌকিক মনে হয়, একটু ভয়ঙ্কর মনে হয়। এরকমভাবে একদিন হঠাৎ করে মেয়ের পায়ের দিকে তাকে আমি দেখতেছি কি পায়ের মধ্যে ভাই এত বড় বড় কালো কালো পশম, আমাদের শরীরে যেরকম লোম হয় মাথার চুল যেরকম, মাথার চুলের মতো পায়ের মধ্যে এত বড় বড় রসম মানে পশম, এবং নখগুলো এরকম বাঁকা টাইপের, একটু ভয়ঙ্কর টাইপের। স্বাভাবিক আমাদের পা যেরকম এরকম পা না। এবং আমি এটা দেখার আবার মেয়ের যে বাবা মা আছে এদের পা কিন্তু স্বাভাবিক আমাদের মতোই চলাফেরা, পা সব কিছু। তাই আমি এরকম পা মেয়েটার, তাই মানে এটা কি আমি বুঝি না। পরে এই ভদ্রলোকের সাথে মেয়ের বাবার সাথে আমি আবারও কথাবার্তা বলি, উনি আবার আমার সাথে ওই সময় একটু বেশি কথা বলতো। পরে আমি বলি এটা আপনাদের কেমন মেয়ে, এটা বলি। পরে বলি এটা তো আমাদের মেয়ে না। আমি বলি আপনাদের মেয়ে না তো এটা কি? বলে আমি আর আমার ওয়াইফ আমাদেরকে আমার সন্তানরা বাসা থেকে বের করে দিছে, আমার সন্তান আমাকে বাসা থেকে বের করে দিছে, আমরা দীর্ঘদিন ধরে না খেয়ে না দিয়ে রাস্তায় ঘুরতেছি। পরে এই মেয়েটা আমাদেরকে মা বাবা ডাকছে, ডেকে আইনে আমাদেরকে এখানে রাখছে। তো রাখার সময় শর্ত দিচ্ছে আচ্ছা আমরা এটার বাইরে যেতে পারবো না। তো এই শর্ত অনুযায়ী আমরা এই ঘরের মধ্যে আছি, আমাদের বুড়ো মানুষ আর বাইরে গিয়ে কী হবে, ওই খাবার দাবার দিচ্ছে, আমরা খাচ্ছি থাকতেছি। তখন আমার মাথায় ঢুকে গেল যে না এটা মেয়েটা কিন্তু আমার কোনো মানুষ মনে হয় না, তার যে পা বা তার যে শরীরের অঙ্গ ভঙ্গি কথাবার্তা, এবার আমার ভিতরে একটু সন্দেহ লাগতেছে যে না আসলে এটা কোনো মানুষ না, এই মেয়েটা কোনো স্বাভাবিক মানুষ, এটা জিন বা পরি হবে। এরকম করে একদিন 2 দিন 3 দিন 4 দিন কাটতেছে আমি ভয়ে আর এই মেয়ের সাথে কথা বলি না, মানে ভয়ে মেয়ের সাথে কথাবার্তা বলি না, একটু দূরে থাকতেছি, মেয়ের সাথে কথাবার্তা বলি না। কারণ আমার তো বুঝেই গেছি যে এটা কোনো মানুষ না, এটা খারাপ কিছু হবে। তাই আমি তখন এই মেয়ের কাছেও জেনে মেয়ের কাছ থেকে দূরে থাকি। একটা রাত ওই সময় মনে হয় আমার কিয়ামতের মতো কাটতো। আপনি একটাবার চিন্তা করেন যে ঘরে আপনি থাকতেছেন, আপনি বুঝে গেছেন যে এই ঘরটা একটা জিনের ঘর, আপনি যাদের সাথে থাকতেছেন বুঝে গেছেন এরা জিন, এবং এরপরে আপনার কাছে কেমন লাগবে, মানে আপনার অনুভূতিটা কী হবে? আমার অনুভূতিটা তখন ঠিক এরকমই হয়েছে। আমি আল্লাহরে ডাকতে গলা শুকিয়ে ফেলতেছি, এবং গলা শুকিয়ে আমি শুধু মানে সারা দিন কি রাত কি আমি তো আর বুঝি না, আমি শুধু রাস্তা খুঁজি যে কীভাবে বের হওয়া যায় এখান থেকে, আমি বের হওয়ার কোনো রাস্তা পাই না। এরকম করে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, মানে টোটালি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, খাওয়া দাওয়া করি না ভয়ে। আর মেয়েটা একদিন আমার বলতেছে যে কী ব্যাপার তানিম, তোমার তো কাজের দরকার ছিল, তোমার কাজ দিলাম, তুমি কাজ করতেছো, তোমার বেতনও দিচ্ছি, তুমি এরকম করতেছো কেন? আমি বললাম আমি চলে যাবো, আপনি যদি আমাকে আমার পরিবারের কাছে বা আমার ঢাকায় আমাকে না দিয়ে আসেন, আমি কিন্তু এখানে আত্মহত্যা করবো। এবং আমি আত্মহত্যা করার জন্য বেশ কয়েকবার প্রস্তুতিও নিয়েছি যে আমি আত্মহত্যা করবো। মেয়েটা বলে চলে যাবা? আমি বললাম হ্যাঁ আমি চলে যাবো। বলে কোথায় যাবা? আমি বললাম আমি আমার বাবা মায়ের কাছে যাবো, আমি রাজশাহীতে যাবো, আমার আব্বার কাছে যাবো, আমার আম্মার কাছে যাবো, আমি ঢাকায় যাবো, আমি রাজশাহীতে আমার পরিবারের কাছে যাবো। বলে পরিবারের কাছে যাবা? আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো, ঠিক আছে নিয়ে যাবো। এই কথা বলে এর কয়েকদিন পরেই মেয়েটা তখন বলতেছে এই তুমি কি যাবা, আমি তোমার নিয়ে যাবো, রাজশাহীতে যাবো? আমি বললাম হ্যাঁ যাবো। বলে ঠিক আছে উঠো। তা আমি অনেক মাস ওখানে ছিলাম, মেয়েটা আমাকে অনেক মাসের বেতন দিচ্ছে, আমার কাছে অনেকগুলো টাকাও জমা হয়ে গেছে, কারণ যা দিত সবই তো ব্যাগের মধ্যে থাকতো, আমি তো আর খরচ করার জায়গা নেই, খরচ কোথায় করবো? এই সবগুলো টাকা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে মেয়ের বাবা মায়ের পা ধরে সালাম করে আমি ওখান থেকে বের হয়েছি। মানে বের হয়েছি বলতে মেয়েটা আমার বের করছে একটা রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমার বের করছে ওই রাস্তার মধ্যে আমি 1000 বার আসছি, আমি এই দরজাটা পাই নাই, কম করে হলেও 100 বার এই দরজার মধ্যে আসছে, আমি এই দরজাটা পাই নাই। কিন্তু এই দরজাটাই মেয়েটা কীভাবে আমার ওই দরজা দিয়ে বের করলো, মনে হয় অলৌকিকভাবে একটা দরজা তৈরি হয়ে গেছে। এই দরজাটা দিয়ে আমার বের করছে, বের করার পরে সেম গাড়িতে আমার উঠাইছে, সেম গাড়িতে উঠানোর পর যখন মেয়েটা গাড়িটা টান দেওয়ার পরে আমি রাস্তাঘাটগুলো দেখতেছি একটু অন্যরকম, এগুলো ঢাকার রাস্তাঘাট না, এই রাস্তা মানে যে রাস্তাগুলো আমি দেখতেছি ওগুলো ঢাকার রাস্তা না, এবং সবাই পাঞ্জাবি মানে পায়জামা পরে আছে, একদম পাকিস্তানি পোশাক সবার গায়ে। অলৌকিকভাবে আপনি বিশ্বাস করবেন না, আমি যখন লেখার দিকে তাকাই যে রাস্তার পাশে তো বোর্ড আছে, বোর্ডের মধ্যে লেখা থাকে, আমি যখন বোর্ডের দিকে তাকাই তখন আমি দেখি ওখানে আরবি লেখা, সব আরবি লেখা, বাংলা কোনো লেখা না। আরবি লেখা হওয়ার পর আমি তখন মেয়েটারে বলি যেটা কোন জায়গায় আপনারা নিয়ে যাচ্ছেন, এটা তো মনে হয় বাংলাদেশ না। এটা বলার পরে মেয়েটা বলে চোখ বন্ধ কর, একটু ধমক দিয়ে আমার বলে চোখ বন্ধ কর। এটা যখন আমার বলে আমি তখন বলি চোখ বন্ধ করবো, মানে বলে চোখ বন্ধ কর।
একটু ধমক দিয়ে আমি যখন ভয়ও পেয়ে যাই, আর আমি তো বুঝে গেছি যেটা কোনো স্বাভাবিক মেয়ে না, আমি চোখ বন্ধ করে ফেলি। এবং কতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে থাকি আমার ঠিক নেই। একটা পর্যায়ে এরকম ঠ্যাংনাইতে আছে, মানে ধাক্কাইতে আছে, ধাক্কি লাগতেছে। আমি যখন আস্তে 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 করে চোখ খুলে, আমি যে আস্তে করে চোখ খুলি মেয়ে এটাও বুঝে, আমার বলে এই চোখ বন্ধ কর, এই চোখ খুলবি না, চোখ খুলবি না, ধমক দিয়ে চোখ বন্ধ করাই রাখে। এইরকম করতে করতে একটা পর্যায়ে আমার বলে চোখ মেল। আমি কিন্তু কতক্ষণ চোখ বন্ধ করেছিলাম, খুব বেশিক্ষণ না, মানে আমার কাছে মনে হয় 10-15 মিনিটের মতো হবে। বলে চোখ মেল। একদম চোখ মেলার পর আমার বলে তুই বেরো, নাম এখান থেকে, নাম এখান থেকে, তুই রাজশাহীর বাস পাবি, এখান থেকে তুমি রাজশাহীর বাস পাবা, তুমি রাজশাহীতে চলে যাও, এখান থেকে বাস পাবা। তখন আমি দেখি এটা ঢাকা সিটি, তো একটা বাস স্টেশনের কাছাকাছি আমাদের এলাকার ওইদিকে। পরে আমার ওইখানে নামাই দিচ্ছে, নামাই দেওয়ার পর ওই যখন গাড়িটা কী করছে, টার্ন করে চলে গেছে, গাড়িটা টার্ন করে মেরে চলে গেছে। চলে যাওয়ার পরে যেটা হইলো, আমি তখন ওইখান থেকে রাজশাহীর বাসে উঠছে, বাসে উঠে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তো আব্বা আমার সবাই আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। এত বছর পরে তারা আমাকে ঢাকায় খুঁজছে, অনেক জায়গায় খুঁজছে, পেপার পত্রিকা আমার ছবি দিছে, বিভিন্ন জায়গায় আমাকে খুঁজছে, বাট তারা আমার পায় নাই। তা এখন আমিও বুঝতেছি না যে আমি কোথেকে আসছি, মানে কোন জায়গা থেকে আমি আসছি, এটা আমি নিজেও বুঝি না। পরে আব্বা আমার কাছে গেলাম, তাদেরকে জড়াই দিলাম, তারা আমার জড়াই ধরলো। আস্তে আস্তে করে খাবার খাচ্ছি, বাড়ির মধ্যে থাকতেছি। পরে আমার আব্বা বলে তুই কোথায় ছিলি, আমার বলে তানিম তুই কোথায় ছিলি, তুই কই গেছিলি, মানে কোন জায়গায় ছিলি। আমি বললাম ঢাকায় ছিলাম। আব্বা বলে ঢাকায় ছিলি মানে, তা ঢাকায় তুই কই ছিলি, কোন জায়গায় ছিলি, তুই ঢাকায় তো তুই ছিলি না, তুই কোথায় ছিলি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করতে করতে মানে আমার ভিতরে তখন বারবার মনে হতো যে আমি আসলেই কোথায় ছিলাম, আমি আসলেই কোন জায়গায় ছিলাম। এরকম করতে করতে ওই যে আমাদের বাড়িতে একজন নাজিম কবিরাজ আছে, অনেক বড় নামকরা কবিরাজ, আমি চিন্তা করছি ওনার সাথে আমি বিষয়টা শেয়ার করব। একদিন আমি দুপুরবেলা ওনার বাড়িতে গেছি। ওনার বাড়িতে যাওয়ার পরে দুপুরবেলা আমি ওনারা পাইলাম, উনি বাড়ির মধ্যে নাই। তাই দুপুরে বাড়িতে নেই, তো ওনারা না পাই আমি আবার আমার বাড়িতে আসছে। বাড়িতে এসে দুপুরে খাবার খেয়ে শুইছি, ঘুমাইছি। পর আমি তখন এই মেয়েটার স্বপ্নে দেখি, যে মেয়েটার আন্ডারে আমি কাজ করছি। মেয়েটার নাম ছিল ব্রিলা। আমার বলছে আমার নাম হচ্ছে ব্রিলা, তাই আমি ব্রিলা রাখতাম। তাই ব্রিলারে আমি স্বপ্নে দেখছি। পরে আমি স্বপ্নে দেখছি ব্রিলা আমার স্বপ্নে এসে বলতেছে তুই কবিরাজের বাড়িতে কেন গেছিস, খবরদার তুই যদি আমার কথা কাউকে জিজ্ঞেস করিস বা আমার কাছে ছিলে বা এই ঘটনা কাউকে বলিস, তোর অনেক সর্বনাশ হয়ে যাবে, তোর অনেক বড় ক্ষতি হবে, তোরে কেউ বাঁচাতে পারবে না, তুই মারা যাবে। যদি আমার কথা তুই কাউকে বলি দিস বা তুই এতদিন কোথায় ছিলি আমার বাপ মায়ের কথা বলিস, তাহলে তুই বাঁচবি না। এরপরে আমি আর মানে কবিরাজের কাছে গেলাম না, কবিরাজের শরণাপন্ন হইলাম না, কারণ মেয়ে তো আমাকে ভয় দেখাই দিছে। আমি যদি বলি তাহলে সে আমাকে মেরেও ফেলতে পারে, আমার মারাত্মক ধরনের ক্ষতি করবে, আমাকে ভয় ভীতি দেখাইতেছে। এই জন্য আমি আর কবিরাজের বাড়িতে গেলাম না। এবং কবিরাজের বাড়িতে না গিয়ে আমি তখন চিন্তা করি যে আসলে এই মেয়েটা কে ছিল, কি তার পরিচয়, কোত্থেকে আসলো এবং কেন আমার সাথে এরকমটা করতেছে। 1 দিন 2 দিন 3 দিন আমি মাঝে মাঝে রাতের বেলায় তারা বলতাম যে মানে স্বপ্নের মধ্যে আমার কাছে আরেকবার আসো, আমি একবার তোমার সাথে দেখা করতে চাই, এগুলোই মাঝে মাঝে বলতাম। তখন আমি পরিপূর্ণভাবে শিওর হয়ে যায় যে এটা কোনো মেয়ে না, ওইটা একটা পরী বা জিন। এরকম করে বেশ কয়েকদিন পরে মেয়েটার আমি আবারও স্বপ্নে দেখি। স্বপ্ন দেখার পরে আমার বলে তুই আমার কেন ডাকিস, আমার কেন স্মরণ করিস, তোরে আমি কাজে দিলাম, তুই কাজ না করে তুই চলে গেলি, তুই আমার কেন ডাকিস। আমি বললাম যে ব্রিলা, আমার না আপনার সাথে একটু সরাসরি দেখা করতে ইচ্ছে করতেছে, আমি একটু আপনার সাথে সরাসরি দেখা করব। আমি জানি আপনি মানুষ না, স্বপ্নের মধ্যেই কিন্তু বলতেছে, আমি জানি আপনি মানুষ না, আপনার সাথে আমার একটু দেখা করতে ইচ্ছে করতেছে। বল আচ্ছা ঠিক আছে, আমি আমাকে একটা ডেট দিয়ে আমি ওই দিন আসবো, একটা জায়গার ঠিকানা দেয়, এবং যে ঠিকানা দেয় এটিও হচ্ছে ওই যে নিমাইতলার ওইখানে আমার দুপুরবেলা যাইতে বলে উনি আসবে আমারে বলে। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, একদম মানে সত্য ঘটনা যেটা আমার জীবনে ঘটে গেছে এরকম। আমার একটা টাইম দেয় এটা কি আপনার মাগরিবের পরে এই নিমাইতলার ওইখানে যাইতাম, উনি ওইখানে আসবে। তা আমার তো ভিতরে ভয় কাজ করে না নিমাইতলাতে যাইতে, কারণ ওনার বাসায় আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তাই সেখানে তো আমার কোনো সমস্যা নাই। আমি ওইখানে যাইয়েই দেখতেছি, মানে সন্ধ্যার পরে মাগরিব আজানের পর ওইদিকে যাইয়েই দেখতেছি উনি এখানে বসে আছে। ওই প্রথম আগে থেকে একটু ভয় পেয়ে গেছিলাম, মানে শরীরটা একটু কাঁপ দিয়ে উঠছিল, যদিও অনেক মাস ওনার ঘরে আমি কাজ করছি, কাঁপ দিয়ে উঠছে। পরে আমি কাছে গেছি, যাওয়ার পরে আমি বসছি। পরে আমি বললাম ভালো আছেন, বলে হ্যাঁ ভালো আছি, কি বলবা বলো, তুমি করে বলতেছে। আমি বললাম যে দেখেন আপনি তো মানুষ না, এটা তো আমি বুঝে গেছি, তো আপনি কেন আমার নিয়ে গেছিলেন। বলে তুমি বেকার ছিলা, কাজ কাম নাই, তুমি বললা তোমার খাওয়ার টাকা নাই, তোমার থাকার জায়গা নেই, এই জন্য আমি তোমাকে নিয়ে গেছি। তাই আমি বললাম যাদের কাছে নিয়ে গেছেন তারা আপনার কি হয়। বলে এরা আমার কেউ না। আমি বললাম এরা আপনার কেউ না মানে, বলে এদেরকে এর সন্তানেরা বাসা থেকে বের করে দিছে, এরাও অসহায় ছিল, আমি তাদেরকে সাহায্য করেছি, সাহায্য করে আমি তাদেরকে রেখেছি, যেরকম সাহায্য তোমাকেও করেছিলাম। পরে আমি বললাম তাহলে কি আপনি মানুষ না, আপনি পড়ি না জিন। বলে আমি জিন, আমাকে এটা বলে।
আমি বললাম, ও আচ্ছা। তো এখানে বসে আমি তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলি। পরে আমি বলি যে আমি যদি এখানে মাঝে মাঝে আসি, আপনি কি আমার সাথে মাঝে মাঝে দেখা করবেন? তা এইখানে আমাদের ওই যে আমাদের জসিমের কথা বলে রাখি, জসিম কিন্তু বাড়ি থেকে পাগল হয়ে বেরিয়ে গেছে। শেষ পর্যন্ত বাড়িতে এসে শুনছি ওর ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়েছে এবং পাগল হয়ে বেরিয়ে কোথায় চলে গেছে। তো বলে যে মানে ব্রিল আমারে বলতেছে, তো কি বলবো আমাকে? আমি বললাম যে এমনি আপনার সাথে কথাবার্তা বলতে আমার ভালো লাগে, আমি মাঝে মাঝে আসলে কি আপনার সাথে কথাবার্তা বলবেন? বল আচ্ছা ঠিক আছে বলবো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপরে এই মাঝে মাঝে আমি ওখানে যাইতাম, গেলে পরে ও আসতো। আইসা আমার সাথে, আমি ওইখানে গিয়া ডাকলেই চলে আসতো, মনে হয় এখানেই থাকে, মানে ডাক দিলেই চলে আসে। তো এখানে আসে, আমি যদি বলি কোথায় গেছিলাম, বলে পাকিস্তান গেছিলাম। ও থাকতো কিন্তু বেশিরভাগ সময় পাকিস্তান। আমি যদি জিজ্ঞেস করি কোত্থেকে আসতো, বলে পাকিস্তান থেকে। মানে জিজ্ঞেস করতাম কোত্থেকে আসতো, পাকিস্তান থেকে। মানে বেশিরভাগই বলে পাকিস্তান, কিন্তু 1 সেকেন্ড লাগে। আমি ওখানে গিয়ে ডাক দিলেই ঠাস করে চলে আসে। এসে আমার বলে, আমি বলি কোত্থেকে আসছেন? বলে পাকিস্তান থেকে আসছি। এরকম করতে করতে ওনার সাথে আমার একটা মানে একটা প্রেমিক প্রেমিকার যেরকম একটা সম্পর্ক হয়, ভালো লাগার বা ভালোবাসার যেরকম একটা সম্পর্ক হয়, এইরকম একটা সম্পর্ক তখন ওনার সাথে আমার হয়ে গেছে। মানে মনে হয় কি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, একে অপরকে ভালোবাসি বা প্রেম করি, এরকম যে একদিন ওনার সাথে দেখা না হলে আমার ভালো লাগতো না, আমার মন খারাপ লাগতো। আমি ওনাকে ডাকতাম, আসতো, উনি কথাবার্তা বলতো এবং আমাকে খাবার দিত। এটা সত্যি কথা, আমাকে প্রচণ্ড খাবার দিত, এটা ওইটা অনেক খাবার দাবার দিত। তা আবার আমাকে টাকা পয়সা চাইতাম, ওগুলো কিন্তু দিত না, এমনি খাবার দাবার দিত, এখানে থাকতাম, খাইতাম। তা এরকম করে অনেকগুলো দিন, প্রায় 1.5-2 বছরের মতো আমি এখানে থাকতেছি, উনি আসতেছে, কথাবার্তা বলতেছি। এরকম করতে করতে আমার পরিবারের মানুষরা কিছুটা ডাউট করে ফেলে যে যেহেতু জসিম পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, জসিমের সাথে এরকম একটা খারাপ জিনিস ছিল, শেষ পর্যন্ত জসিমকে পাগল করে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, তো আমার সাথেও হয়তো এরকম কিছু একটা ঘটতে পারে। যেহেতু আমি প্রতিদিন রাতের বেলায় গিয়ে বা সন্ধ্যার সময় গিয়ে ওই নিমাই তলায় বসে থাকি, আমার আব্বা আম্মা তখন আমাকে তাবিজ ব্যবহার করতে বলে, যেহেতু এখানে কেন যাস, কী কারণে যাস, তোর আচার আচরণ তো সুবিধার মনে হয় না, তুই তাবিজ ব্যবহার কর। এরপরে ওই আপনার নাজিম কবিরাজের কাছ থেকে তাবিজ আনছিল। তা আমি তাবিজ নেই না, আমার বলে তাবিজ পর, আমি তাবিজ পড়ি না। মানে তাবিজ এনে দিচ্ছে, আমি তাবিজটা ঘরের মধ্যে রেখে দিচ্ছি, আমি পড়ি না। ও ঘরের মধ্যে এই পর্যন্ত মনে হয় 5-6টা তাবিজ আমার আব্বা মা আনছে, আমার পড়ায় আমি খুলে রেখে দিই, আমার পড়ায় আমি খুলে রেখে দিই, আমি পড়ি না। এরকম করে দীর্ঘদিন পর্যন্ত আমার এই আর ব্রিলার সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়, গভীর প্রেমের সম্পর্ক। ও মনে হয় আমাকে ভালোবাসে, আমার যেটা ধারণা আমি ওকে ভালোবাসি। এরকম করতে করতে একদিন ব্রিলা আমারে বলতেছে যে আচ্ছা তানিম, তোমাদের গ্রামে তো কোনো মসজিদ নাই, আমারে বলে। আমি বললাম হ্যাঁ, আমাদের গ্রামটা মানে আপনার রাজশাহীর একেবারে প্রত্যন্ত একটা এলাকা ছিল, মানে মনে হয় রাজশাহীর মধ্যে সবচেয়ে গরিব এলাকা ছিল আমাদের এটা। এখানে একটা গ্রাম পার হওয়ার পর একটা মসজিদ, মানে আমাদের গ্রামে কোনো মসজিদ নেই। একটা মসজিদ আছে কিন্তু এটা ওরকম না, মানে মানুষ নামাজ টামাজ পড়তে পারে না, মেঘ বৃষ্টি এলে পানি পড়ে এরকম। পরে ভিড়া আমারে বলতেছে তোমাদের গ্রামে তো কোনো মসজিদ নেই, আমারে বলে। আমি বললাম হ্যাঁ, আমাদের গ্রামে কোনো মসজিদ নেই। আমারে বলে তুমিও নামাজ পড়ো না? আমি বললাম হ্যাঁ, মাঝে মাঝে পড়ি তো। পরে আমারে বলে তোমাদের গ্রামে একটা মসজিদ নির্মাণ করা দরকার, এরকম করেই বলে। আমি বলি যদি একটা মসজিদ নির্মাণ করা যায় তাহলে তো ভালোই হয়, আমাদের গ্রামের মানুষগুলো আমাদের মসজিদে নামাজ পড়তে পারবে। পরে আমারে বলে আমি যদি টাকা দিই তাহলে কি তুমি একটা মসজিদ বানাইতে পারবা, এমন করে আমারে বলে। আমি বললাম হ্যাঁ পারবো, যদি আপনি টাকা দেন তাই বানাইতে পারবো না কেন, অবশ্যই পারবো। পরে আমারে বলে তুমি কি একটা মসজিদ বানাবা, এরকম করে আমারে বলে। আমি বললাম হ্যাঁ বানাবো, যদি আপনি টাকা দেন, প্রয়োজন আমি আমাদের জমিতে মসজিদ বানাবো, আমাদের তো জমি আছে, আমাদের জমিতে আমি মসজিদ বানাবো। পরে আমারে বলে যে মসজিদ বানাইতে কত টাকা লাগবে ওরকম। আমি বলি যে সে সময়তে আসলে আমার একটা ধারণা নাই যে এরকম। পরে সে আমার বলে আমি তোমার 20 লক্ষ টাকা দিব, ওই সময়টাতে আমি তোমাকে 20 লক্ষ টাকা দিব, তুমি একটা মসজিদ বানাইবা, এই কথা আমারে বলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার টাকা দিয়েন, আপনি আমার টাকা দিয়ে আমি মসজিদ বানাইবো, মানে বানাবো এটা বলি। তো এরকম করে কয়েকদিন কেটে গেল, কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে ও একটা ব্যাগে করে কি জানি নিয়ে আসছে, মানে আমার কাছে মনে হলো যে এটা টাকা, মানে ব্যাগে করে মনে টাকা নিয়ে আসছে, এরকম একটা ছোট ব্যাগ। তাই আমি বলতেছি কি মানে ব্যাগটা বড়, কিন্তু ব্যাগের ভিতর থেকে একটা ছোট আপনার ইয়ের মতো একটা বক্সের মতো একটা বের করলো, বের করে এটা আমার হাতে দিচ্ছে, হাতে দিয়ে বলতেছে যে তানিম এটা তুমি নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে তুমি এটা বিক্রি করবা, এটার মধ্যে কিছু গয়নাগাটি আছে, এগুলো বিক্রি করবা, এবং বিক্রি করার পরে এগুলো দিয়া তুমি তোমাদের গ্রামে একটা মসজিদ নির্মাণ করবা, আর তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে অনেক কিছু দিব, এটাও আমাকে বলে। এই কথাটা বলার পরে যখন আমার হাতেও এটা দিল, আমি তখন এটা খুলে দেখলাম না, আমি তখন ঘরে নিলাম, ঘরে নেওয়ার পরে খুলে এটার ভিতরে যা পাইছি কোটি টাকার সম্পদ, এইটুকুই বলে রাখি। এবং এইটা পাওয়ার পরে আমি এটার সাথে সাথে মুখটা বন্ধ করে করলাম কি, আমার বলছে একটা বিশাল করে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করার জন্য।
যেখানে অনেক ইতিম বাচ্চারা থাকবে, সেই খাওয়া দাওয়ার মানে ভরণ পোষণের জন্য আমাকে টাকা দিবে, এবং এখানে যাতে আমি বিশাল করে একটা মসজিদ বানাই। মানে এটা যখন আমি বক্সটা খোলার পরে আমার মনে আমি দুনিয়াতে নাই। আমি সাথে সাথে আমার দুই হাতে আমি তখন তাবিজ পরে ফেলি। ওই যেমন ড্রয়ারে তাবিজ ছিল, তাবিজটা পরে ফেলি। তাবিজটা পরে আমি আর ওইখানে যাই না, ওইখানে আমি আর যাই না। ওরে আমি স্বপ্নে দেখে দেখি তো ও আমার দূর থেকে অনেকটা ডাকে, মানে দূর থেকে আমাকে ডাকে। আমাকে যে ডাকে স্বপ্নের মধ্যে আমি বুঝতেছি কিন্তু অনেক দূরে, মানে কাছে না, অনেক দূর থেকে ডাকে। আমি কিন্তু ওর ডাকে আর সাড়া দিই না। আমি এগুলো রেখে দিছি, কী করা যায়। যেহেতু আমি এগুলো এখন পেয়ে গেছি, আমি ওর সাথে আর কেন দেখা করবো, ওর সাথে আমি দেখা করবো না করার পরে এবার আমি আমাদের ওই নাজিম কবিরাজের আশ্রয় নিই, যে আমার একটা পুরীতে ডিস্টার্ব করে, আমি এই পুরীটার হাত থেকে বাঁচতে চাই, আপনি আমাদের তাবিজ তোমাদের। উনি আমাকে তাবিজ দেয় এবং উনি আমাদের পুরো ঘর বাড়ি সব উনি নিজে বন্ধ করে দেয়। ঘর বাড়িগুলো বন্ধ করে দেয় যাতে কোনোভাবে আমাদের ঘর বাড়ির মধ্যে বা আমাদের এরিয়ার মধ্যে কোনো কিছু ঢুকতে না পারে। এইভাবে প্রায় 3 মাসের মতো আমি ঘরের মধ্যে বসেছিলাম। 3 মাস পরে আমি আস্তে আস্তে করে জিনিসগুলো বিক্রি করতে শুরু করি, এবং বিক্রি করতে করতে এত পরিমাণে টাকা পাইছি যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আমাদের যে বাড়িটা ছিল, বাড়িটা পাকা করি, মানে আমাদের ভাঙা ঘর ছিল, এটাকে আমি ফাউন্ডেশন করে বিল্ডিং করি, এবং গ্রামে প্রচণ্ড রকমের জায়গা সম্পত্তি কিনে, গ্রামে মানে আমার বিঘার পর বিঘা সম্পত্তি আমি কিনে ফেলি। সবাই জিজ্ঞেস করে যে আরে তানিম এই টাকা আনলো কোত্থেকে, তানিম এই টাকা কোথায় পাইছে, তানিমকে এই টাকা কে দিছে। কিন্তু আমি আর এগুলো কারো কাছে বলি না, কোত্থেকে পাইলাম টাকা পাওয়ার উৎস কি, এগুলো কারোর কাছে না বলে আমি কিনতে আসি। আমার আব্বা বলো পাইছে, ওরে কেউ একজন দিছে, ওই ঢাকায় ছিল, ওইখানে ওর মালিকের নামে ওইটা লিখে দিয়ে গেছে, এগুলোও পাইছে। মানে আব্বুও মিথ্যা বলতো। এরকম করে অনেক কিছু কেনাকাটা করলাম, কিন্তু এরপরে আমার ওই ব্রিলার সাথে আর আমার দেখা হলো না। ব্রিলা আমার কাছেও আসলো না, আমার সাথে কথাও বললো না, এবং ও আর আমার কোনো ক্ষতিও করলো না। একটা সময় আমাকে যে ডাকতো, ডাকাটাও বন্ধ করে দিল। গয়নাগাটি বিক্রি করা শেষ, এবং এরপরে আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে আমার আব্বা তখন আমার বলে আমার বিয়ে করাবে। আমার বলে তোর বিয়ে করাবো, তোর জন্য মেয়ে দেখবো, এটা বলতেছে। এমন করতে করতে আব্বা মেয়ে দেখা দেখি করতে আমাদের এলাকাতে, মানে আমাদের এলাকা থেকে মোটামুটি দূরেই আছে মেয়ের বাবার সাথে মেয়ে ঢাকায় থাকতো, ঢাকায় বড় হয়েছে, কিন্তু আমাদের এলাকারই ঢাকাতে বড় হয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত, অনার্স পাস করা, মানে বড় লোকের এক সুদর্শন সুন্দরী মেয়ে, নাম হচ্ছে লাভলি আক্তার। এই মেয়েটা আমার আব্বা তখন আমার জন্য ঠিক করে। তাই ঠিক করার পরে আমি মানে আব্বার পছন্দ, এবং মেয়েও দেখতে অনেক সুন্দর, মানে হাতে গোনে 1000টা মেয়ের মাঝে একটা, খুবই রূপবতী গুণবতী। পরে এই মেয়েটাকে আমার আব্বা তখন আমাকে বিয়ে করায় আনে, ধুমধাম করে আনন্দ ফুর্তি করে বিয়ে করায় আনে। এবং এই ঘটনা প্রায় আপনার 4-5 বছর হয়ে গেছে, মানে 5 বছর হয়ে গেছে আমি যে ব্রিলার কাছ থেকে জিনিসগুলো নিয়েছি। এই 5 বছরে আমি তাবিজ তোমার অনেক কিছু ব্যবহার করছি। একটা সময় আমি তাবিজ ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, কিন্তু এরপরেও ব্রিলার কখনোই আমার সামনে আসে নাই, বা ওর সাথে আমার আর কখনোই কোনোভাবেই দেখা হয়নি। না হওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন জায়গা সম্পত্তি কিনলাম, এবং আমি চিন্তা করলাম যে আমি রাজশাহী শহরের দিকে একটা জায়গা কিনবো। মানে এর মাঝে আমি যখন এই লাভলিকে বিয়ে করি, আমার 2টা মেয়েও হয়, এবং 2টা মেয়েও পরীর মতো সুন্দরী হয়। 2টা মেয়ে হয়, কিন্তু আমার যে ব্রিডার সাথে যে ঘটনাগুলো, এগুলো আমি কারোর সাথে শেয়ার করতাম না, মানে কাউকেই বলতাম না, না আমার বাপ, না আমার মা। আমার বাপ্পা যখন আমার বলতো যে তোর আগে তুই কই পাইছিস, এটা বললে আমি বলতাম যে ঠিক আছে দাও, আমার টাকা আমাকে দিয়ে দাও, মানে আমি ওদেরকে স্কিপ করতাম। তো যেহেতু আমি টাকা দিতেছি, আমার বাপ মারা আমার জিজ্ঞেস করলো না যে এই টাকা আমি কোত্থেকে পাইছি, এই টাকা পাওয়ার উৎস কি, কোন জায়গা থেকে টাকা আমার কাছে আসছে। আমার আব্বা আম্মা আর আমাকে বিস্তারিত কোনো কিছু জিজ্ঞেস করতো না, যে টাকা কোথায় পাইছি না পাইছি, কীভাবে পাইছি, এগুলো কিছু জিজ্ঞেস করতো না। এরপর আমি তখন কী করতাম, আমার মতো করে আমি তখন এইভাবে বিয়ে শাদী করলাম। 2টা সন্তান হওয়ার পরে একদিন হলো কি, আমি রাজশাহী শহরে জায়গা কেনার জন্য গেছিলাম। নগদ কিছু টাকা আছে, ওগুলো নিয়ে জায়গা কেনার জন্য গেছিলাম রাজশাহী শহরে। তো জায়গা কিনে আমি রাতের বেলায় চলে আসতেছি আপনার, ওই সময় আপনার যেটা ছিল বেবি ট্যাক্সি করে আসতেছি। এবং আসার সময় মানে আমার মনে হলো যে আমার যে ট্যাক্সি ড্রাইভারটা আর আমি ওইটার মধ্যেই ছিলাম, আমরা 2 জন ছিলাম, আর কেউ ছিল না। রাতও বেশি না, প্রায় 8টা 8:30 বাজে। এই সময় আসার সময় হঠাৎ করে ট্যাক্সিটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, বেবি ট্যাক্সিটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে। এবং অ্যাক্সিডেন্ট করলে ওই সময় কিন্তু সিএনজিও বের হয়েছিল, বাট আমি ওই সময় সিএনজি পাই না। সিএনজি না পাই আমি বেবি ট্যাক্সিটাও অ্যাভেলেবেল ছিল। পরে এই বেবি ট্যাক্সিটা তখন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করার পরে আমার শুধু মনে আছে যে বেবি ট্যাক্সিটা অ্যাক্সিডেন্ট করে সামনে থেকে কি জানি একটা আসে, এটুকুই আমার আর কিছু মনে নাই। এবং এরপরে আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখি হসপিটাল, এবং আমার জ্ঞান কতদিন পরে ফিরছে আল্লাহই ভালো জানে। আমি অনেক দিন ধরে আইসিইউতে ছিলাম, আমার মানে পরিবারের মতো অনেক দিন আইসিইউতে ছিলাম, এবং ওখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে যখন আমার জ্ঞান ফিরে, আমি দেখতে পাই আমার মানে 2টা পা, মানে রানের মধ্যখান থেকে 2টা পা কাটা, মানে 2টা পা নাই।
তো 2টা পা নাই। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, পরে জানতে পারি আমার এই পায়ের উপর দিয়ে বেবি ট্যাক্সিটা যখন ধাক্কা লাগলে আমি পড়ে যাই। পিছন থেকে একটা গাড়ি ওই পাশ থেকে আরেকটা গাড়ি পুরো আমার পায়ের উপর দিয়ে যায়। তা আমার পাটা অনেকভাবেই চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু পা বাঁচাইতে পারেনি। শেষ পর্যন্ত পাটা কেটে ফেলা লাগছে। পাটা কেটে ফেলছে, আমার 2টা পা কেটে ফেলছে। কেটে ফেলার পরে আমি তখন একেবারে হুইল চেয়ারে বসে তখন আমি আপনার ঢাকা মেডিকেল থেকে রাজশাহীতে আসি। তো রাজশাহীতে আসার পরে আমি তখন আর চলতে পারি না, প্রচণ্ড রকমের সমস্যা, হাঁটা চলা করতে পারি না। আগে তো আমি জমি জমা করতাম, প্রচণ্ড রকমের বিভিন্ন ধরনের সবজি চাষ করতাম, এটা করতাম ওইটা করতাম, জমিতে অনেকটা সময় দিতাম, জমির মধ্যে সময় দিতাম। এখন আর আমি ঘরের বাইরেও যেতে পারি না। আমার জমি জামাগুলো লোকেরা দখল করে ফেলতেছে, কেউ এদিক থেকে দখল করে, কেউ ওদিক থেকে দখল করে। এই মাঝে কিন্তু আমার আব্বা মারা গেছে, আবার আমার আব্বা মারা গেছে, আমার মা আছে, তো দাদা দাদিও মারা গেছে, শুধু মাই আমার সাথে আছে। একটা সময় দেখা গেল কি যে এই জমি জামাগুলি আমি দেখাশোনা করতে পারতেছি না, আমার জমি জামাগুলো বেদখল হয়ে যাচ্ছে। ওই সময়ের মধ্যে লাভলি আমার বলতেছে, তুমি যে জমি জামা কিনে রাখছো এগুলো তো মানুষ আস্তে আস্তে দখলে নিয়ে যাচ্ছে। আসলেই ঠিক, কখনো এই দিক দিয়ে কখনো ওই দিক দিয়ে আমার জমিগুলো আস্তে আস্তে মানুষ দখল করে ফেলে। জমির যেহেতু দেখাশোনা করার মতো কোনো মানুষ নাই। আছে এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার যে ভাই বোনেরা ছিল ওরাও যে যার মতো করে চলে গেছে। এই যে আমার ভাই 2টা ছিল, তারা বিদেশে থাকে, বউটো নিয়ে ওইখানে বিয়ে শাদী করছে, চলে গেছে, এবং এগুলোকে আমি লাইন করাই দিছি, আমার লাইনেই চলে গেছে। এবং এরা ওদের মতো করে সেট আপ, শুধু আমার মা আর আমি থাকি, পরিবার আর কেউ নেই। বড় বোনেরও বিয়ে দিয়ে দিছি। এরপরে এভাবে জমিগুলো বেদখল হয়েছে। আমার বউ লাভলি তখন আমাদের বললো, একটা কাজ করো, জমিগুলো বিক্রি করে ঢাকাতে জমি কিনো, ঢাকাতে ভালো দেখে একটা জমি কিনবা, কিনো, ওইখানে বাড়ি বানাইবা, ওইখানে বাড়ি বানাইয়া তুমি জাস্ট বসে থাকবা, মাসে মাসে বাড়ি ভাড়া উঠাইবা, আর এটাতে তোমার কোনো লস নাই, কোনো সমস্যা নাই, তুমি আরামায়েশে থাকতে পারবা। কিন্তু তুমি যদি এইটা না করে এই গ্রামে পড়ে থাকো, তাহলে একটা সময় দেখা যায় যে গ্রামের সব জমি মানুষ তখন তোমার দখল করে ফেলবে। আমি বললাম, এটা তুমি কি বলে হ্যাঁ। এবার বিশ্বাস করেন, আমি যে জমি বিক্রি করতে পারবো 10 লক্ষ টাকা, ওই জমি আমি 5 লক্ষ টাকা বিক্রি করতে শুরু করছি, কারণ আমার জমিগুলো দখল করে ফেলতেছে। 5 লক্ষ টাকা জমি বিক্রি করে আমার মা আমাকে মানা করে, আমি মায়ের মানা না শুনে বউয়ের পরামর্শে আমি তখন আমার গ্রামের সমস্ত আমার কিনের সম্পত্তিগুলো আমি বিক্রি করি। করার পরে এই টাকা দিয়ে আমি তখন কি করি, আমি শহরের মধ্যে বাড়ি কিনি। আমার বউয়ের সব কিছু ঠিকঠাক করে ওই সব কিছু করে আমি শহরের মধ্যে তখন বাড়ি কিনি। আপনার শহরের মধ্যে অনেক দাম দিয়ে, কোটি টাকা দিয়ে আমি তখন ওইখানে বাড়ি করি। আমার 6 তলা বিল্ডিং, 6 তলার বিল্ডিং, লিফট সব কিছু মিলে ওইখানে বাড়ি করি, ওইখানে থাকি। তো এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম করে যেতে যেতাম আসতাম। একদিন আমার বউ হঠাৎ করে বলতেছে ও হজে যাবে। আমি বললাম, তো হজে গেলে ভালো, আমি সহ যাবো। বলে না, তুমি তো পঙ্গু, আমি তোমার সাথে কেমনে যাবো, এটা বলে হজে যাবে, এরকম করে আমার বলতেছে। তো এইভাবে কথাবার্তা হইতেছে। একদিন হলো কেউ হঠাৎ করে বললো ওর মা অসুস্থ, ওর বাবা অসুস্থ, ও ঢাকায় যাবে। এবং ওর মা কিন্তু অনেকদিন ধরে অসুস্থ বলে আমার মা আমার মেয়েগুলোকে দেখতেছে, মেয়েগুলো তখন আমার বড় বড় এই সাইজের হয়ে গেছে, মেয়েগুলোই নিয়েও তখন ঢাকায় যায়। এবং ঢাকায় যাওয়ার পরে ওর হঠাৎ করে মোবাইল ফোনটা তখন বন্ধ, ও তো তখন একটা ফোন ব্যবহার করতো, মোবাইলটা বন্ধ, বাটন সিস্টেম মোবাইল ফোনগুলো ছিল বন্ধ। এখন দেখা গেল ও আর বাড়িতে আসে না আসার পর আমাদের বাড়িতে একটা ছেলে থাকতো কুদ্দুস নামের, ওরে আমি ঢাকায় পাঠাইছি। কিরেও আসে না কেন, ঢাকায় যা, তোমার শ্বশুর বাড়িতে যা। আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় থাকতো। এখন শ্বশুর শাশুড়ির বাড়িতেও ঢাকায় যাওয়ার পরে জানতে পারে যে আমার শ্বশুর শাশুড়ি বলতেছে তাদের মেয়ে নাকি কানাডায় চলে গেছে, লাভলি কানাডায় চলে গেছে। কি বলো, লাভলি কানাডায় চলে গেছে? কারে নিয়ে চলে গেছে, কিভাবে চলে গেছে? লাভলির আর কোনো সন্ধান আমি পাইলাম না, 2 মেয়ে নিয়েও চলে গেছে কানাডাতে। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি যে বাড়িটা কিনছি এই বাড়িটাও আমার নামে দলিল না করে নিজের নামে দলিল করে, এবং নিজের নাম থেকেও তখন বাড়িটা ওর বাবার নামে লিখে দেয়। সর্বশেষ জানতে পারি কানাডার প্রবাসী এক ছেলের সাথেও প্রেম করে। কিভাবে প্রেম হয়, কিভাবে আমি জানি না। ওই ছেলের কাছেও আমার 2 মেয়ে নিয়ে চলে যায়, এবং আজ অবধি পর্যন্ত ও আর আমার কাছে ফিরে আসে নাই। ওই 2 মেয়ে নিয়েও কানাডাতে আছে। আমার মেয়েগুলো এখন বড় বড় হয়ে গেছে, বিয়ের বয়সী হয়ে গেছে, ও কানাডাতে আছে, এবং মেয়েদের নাকি বিয়েও দিছে এরকম শুনছি, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। আমার যে টাকা দিয়ে আমি ঢাকাতে বাড়ি কিনছি, আমার ওই বাড়ি এখন ওর বাবা বুক দখল করে। ওর বাবা বাড়ির টাকা উঠায়, ভাড়া উঠে, ওর বাবা চলে রাজকীয়ভাবে। অথচ আমি এখন আমার মাকে নিয়ে গ্রামের বাড়িতে মানুষের সাহায্য নিয়ে, আমার 2 ভাই বিদেশে থাকে, তারা টুকিটাকি টাকা পয়সা দেয়, তাদের টাকা পয়সা নিয়ে আমার মাকে নিয়ে থাকি। তো সর্বোপরি কথা হচ্ছে, আমি ব্রিডার সাথে অন্যায় করেছি, যার জন্য আমি ব্রিডার কাছে ক্ষমা চাই। আমি এখনও আমাদের ওই নিমাই তলার জায়গায় গিয়ে বেশিরভাগ সময় আমি বসে থাকি, রাত 2টা বাজে 3টা বাজে পর্যন্ত আমি বসে থাকি। আমার মা বলে তোর তো মেরে ফেলবে জিনেরা ওইখানে, বলে মেরে ফেলো, হয় একবার ব্রিডা আমার কাছে আসুক, আমি ওর পা ধরে ওর কাছে ক্ষমা চাইবো, মাপ চাইবো, এবং ব্রিডা যাতে আমাকে মাফ করে দেয়। ব্রিডা যদি আমাকে মাফ না করে, যাতে ব্রিডা নিজের হাতে আমাকে মেরে যায়। আমি ব্রিডার সাথে যে বেইমানি করেছি সেই বেইমানের শাস্তি আমি পেয়েছি। আমি মরার আগে অন্তত ব্রিডার কাছে ক্ষমা চেতে চাই।
আজ অনেকগুলো বছর আমি এই নিমাইতলায় গিয়ে বসে থাকি, দিনের পর দিন আর রাতের পর রাত আমার ওই ভিড়ের সাথে আর দেখা হয় না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনার কাছে বলি যেন জীবন দশায় একবার আমার ভিড়ের সাথে দেখা হয়। আমি আমার পা ধরে ওর কাছে ক্ষমা চিতে চাই, মৃত্যুর আগে যেন আমি ভিড়ের কাছে ক্ষমা চেয়ে মরতে পারি। আল্লাহর কাছে আমার এই একটাই আর্জি।